অতসীর সঙ্গে টেপি খুব ভাব করিয়াছে। টেপির বাবাকে অতসী এই প্রথম দেখিল। বন্ধুর পিতা কিরকম দেখিতে কৌতূহলের সহিত সে চাহিয়া দেখিতেছিল। বাবার কথায় বাড়ির মধ্যে চলিয়া গেল এবং কিছুক্ষণ পরে চাকরের হাতে দিয়া গ্রামোফোন রেকর্ডের বাক্স বাহিরে পাঠাইয়া দিল। হরিচরণ বাবু চাকরকে বলিলেন, বাজাবে কে? তোর দিদিমণি আসছে না? দিদিমণি যে বললেন আপনি বাজাবেন। আমি ভালো চোখে দেখতে পাবো না, তাকেই পাঠিয়ে দিয়ে যা। একটু পরে অতসী, টেপি এবং পাড়ার আরও ২-৩টি মেয়ে ঘরে ঢুকিল। কলের গান বাজনা শুরু হইল এবং চলিল ঘণ্টা ২। আরও একবার চা দিয়া গেল চাকরে, কিন্তু পরিবেশন করিল অতসী। সব মিটিয়া চুকিয়া যাইতে রাত্রি প্রায় ৯:৩০ বাজিয়া গেল। হাজারি ছটফট করিতেছিল। গান শুনিতে সে এখানে আসে নাই। গান বন্ধ হইলে অতসী, টেপি ও মেয়ের দল যখন বাড়ির মধ্যে চলিয়া গেল, তখন হাজারি সাহসে ভর করিয়া বলিল, আপনার কাছে একটা আর্জি ছিল বাবু। হরিচরণবাবু বলিলেন, কি বলো? আমার কিছু টাকা দরকার। যদি আমায় কিছু টাকা ধার দিতেন তাহলে আমার একটা মস্ত বড় আশার কাজ মিটত। মেয়ের বিয়ে দেবে? আজ্ঞে না বাবু, তা নয়, ব্যবসা করব। কি ব্যবসা? বাবু, আপনি তো জানেন আমি হোটেলে কাজ করি। আপনার কাছে লুকোবো না, আমি নিজে একটা হোটেল খুলতে চাচ্ছি এবার। টাকাটা সেজন্যে দরকার। কত টাকা দরকার? অন্তত ২০০ টাকা। আমায় যদি দয়া করে দেন বাবু। আমার খালধারের কাঁঠাল বাগান আমি বন্ধক রাখছি আপনার কাছে। ১ বছরের মধ্যেই টাকাটা শোধ করব। হরিচরণবাবু ভাবিয়া বলিলেন, বাগান বন্ধক রেখে টাকা আমি দিতাম না। দিতাম তো তোমাকে এমনিই দিতাম, কিন্তু অত টাকা এমন সময় আমার হাতে নগদ নেই। হাজারি একথার পরে আর কোনো কথা বলিতে পারিল না। বিশেষত সে জানিত হরিচরণবাবু উদার মেজাজের মানুষ, সত্যবাদী লোক। টাকা হাতে থাকিলে হাতে টাকা না থাকার কথা বলিতেন না। অতসী আসিয়া বলিল, কাকা আপনি একটু বসুন। টেপি খেতে বসেছে, মা ছাড়লে না। মেয়েরা যারা গান শুনতে এসেছিল সবাইকে না খাইয়ে যেতে দেবেন না। একটু দেরি হবে, না হয় আপনি যান, আমি ঝির সঙ্গে পাঠিয়ে দেব এখন। হরিচরণবাবু বলিলেন, তোমার যদি বিশেষ কাজ না থাকে একটু বসে যাও না হাজারি, তোমার সঙ্গে দুটো কথা কই। কেউ বড় একটা আসে না আমার এখানে। হাজারি বসিল। তুমি কোথায়, কোন হোটেলে কাজ করো? আজ্ঞে রানাঘাটে, বেচু চক্রবর্তীর হোটেল, রেল বাজারের মধ্যে। কত মাইনে পাও? বাবু, সে আর বলবার কথা নয়, খাওয়া আর ৭ টাকা মাসে। তাই ভাবছিলাম পরের তাবে থাকবো না। এদিকে বয়স হলো, এইবার একটা হোটেল খুলে নিজে চালাবো। হোটেল চালাতে পারবে? তা বাবু, আপনার আশীর্বাদে একরকম সবই জানি ওই লাইনের। বাজার আর রান্না হোটেলের দুটো মস্ত কাজ। এই যে শিখেছে সে হোটেল খুলে লাভ করতে পারে। আমি অনেক দিন থেকে চেষ্টা করে ও দুটো কাজ শিখে নিয়েছি। খদ্দের কি চায় তাও জানি। চাকরি করি রাঁধুনির বটে বাবু, কিন্তু আপনার বাপ মায়ের আশীর্বাদে, আপনার আশীর্বাদে চোখখান খুলে কাজ করি। বেশ ভালো। উৎসাহ পাইয়া হাজারি তাহার বহুদিনের আশা ও স্বাদ একটি আদর্শ হিন্দু হোটেল প্রতিষ্ঠা সম্বন্ধে অনেক কথা বলিল। চূর্ণী নদীর ধারে বসিয়া অবসর মুহূর্তে তাহার সে স্বপ্ন দেখার কথাও গোপন করিল না। তাহার রান্না খাইয়া কলিকাতার বাবুরা কিরকম সুখ্যাতি করিয়াছে, যদু বারুজ্যের হোটেলে তাহাকে ভাঙাইয়া লইবার চেষ্টা কিছুই বাদ দিল না। হরিচরণবাবু বলিলেন, দেখো হাজারি, তোমার কথা শুনে তোমার উপর আমার হিংসে হয়। তোমার বয়স হলে কি হবে, তোমার জীবনে মস্ত বড় আশা রয়েছে। একটা কিছু গড়ে তুলব, এই আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। আমার ছেলেটা মারা যাওয়ার পর আমার জীবনে যেন সবকিছু ফুরিয়ে গিয়েছে মনে হয়। আর যেন কিছু করবার নেই। করে কি হবে, কার জন্যে করব, এসব কথা মনে ওঠে। তাছাড়া জীবনে কখনোই কিছু দরকার হয়নি। বাবার সম্পত্তি ছিল যথেষ্ট। নতুন কিছু গড়ে তুলব এই ইচ্ছে কোনোদিন জাগেনি। তোমার বয়স হলে কি হবে, এই একটা আশায় তোমায় যুবক করে রেখে দেবে যে। আমার মাথায় এত পাকা চুল ছিল না। খোকা মারা যাওয়ার পরে জীবনের উদ্যম, আশা, ভরসা যেমন চলে গেল, অমনি মাথার চুলও পেকে উঠল। তবে এখন ইচ্ছে আছে খোকার নামে একটা স্কুল করে দেব। আবার ভাবি, স্কুলে পড়বেই বা কে? আমাদের এই অঞ্চলে তো লোকের বাস নেই। তার চেয়ে না হয় একটা ডাক্তারখানা করে দেই। উদ্যমী জীবনের সবটুকু। যার জীবনে আশা নেই, যা কিছু করার ছিল সব হয়ে গেছে, তার জীবন বড় কষ্টকর। যেমন ধরো দাঁড়িয়েছে আমার। খোকা মারা না গেলে আজ আমার ভাবনা হে হাজারি। ভেবেছিলুম কয়লার খনি ইজারা নেব, কত উৎসাহ ছিল। এখন মনে হয় কার জন্য করব। তাই বলছিলুম, তোমায় দেখে হিংসে হয়।
তোমার জীবনে উদ্যম আছে, আশা আছে, আমার তা নেই। আর এই দেখো, এই পাড়াগাঁয়ে একলাটি আছি পড়ে। ভালো লাগে কি? ভালো লাগে না। কখনো থাকিনি, কিন্তু বাইরেও আর হইচইয়ের মধ্যে থাকতে ভালো লাগে না। ওই মেয়েটা আছে, কলের গান এনেছে, একটা বাজায়, আমি শুনি। ওর মায়ের জন্য বেছে বেছে ভক্তি আর দেহতত্ত্বের গান কিনে দিয়েছি, যদি তা শুনে তার মনটা একটু ভালো থাকে। মেয়ে মানুষ, কষ্টটা লেগেছে তার অনেক বেশি। হাজারি এই দীর্ঘ বক্তৃতার সবটা তেমন বুঝিল না, কেবল বুঝিল পুত্রশোকে বৃদ্ধের মাথা খারাপ হইয়া গিয়াছে। সে সহানুভূতিসূচক দু চারটা কথা বলিল। বেশি কথা অনেকক্ষণ ধরিয়া গুছাইয়া বলিতে কখনো সে শেখে নাই। তবুও পুত্রশোক কাতর বৃদ্ধের জন্য তাহার সত্যকার দুঃখ হওয়াতে ভাবিয়া ভাবিয়া মনে মনে বানাইয়া কিছু বলিল। হরিচরণবাবু বলিলেন, আর একটু চা খাবে? আজ্ঞে না, চা খাওয়া আমার তেমন অভ্যেস নেই, আপনি খান বাবু। এমন সময় টেপি আসিয়া বলিল, বাবা যাবে? হাজারি হরিচরণবাবুর কাছে বিদায় লইয়া মেয়ের সঙ্গে করিয়া বাহির হইল। জ্যোৎস্না উঠিয়াছে। ভরেদের বাড়ির উঠানে রাঙা কাঠ কাটিয়াছে, রাঙা কাঠের গন্ধ বাহির হইতেছে। সিধু বড় দাওয়ায় জাল বুনিতেছিল, বলিল, দা ঠাকুর কনে ছিলেন এত রাত অবধি? হাজারি বলিল, বাবুর বাড়ি। বাবু ছাড়েন না কিছুতে, চা খাও, কলের গান শোনো, শেষে তো টেপিকে না খাইয়ে ছাড়লেন না গিন্নিমা। হাজারির বড় ভালো লাগিয়াছিল আজ সন্ধ্যাটা। বড়লোকের বৈঠকখানায় এমনভাবে বসিয়া চা সে কখনো খায় নাই। খাতির করিয়া তাহার সঙ্গে কোনো বড়লোকে মনের কথাও কখনো বলে নাই। কলের গান তো আছেই। মেয়েকে বলিল, টেপি কি খেলি রে? টেপি একটু ভোজন প্রিয়, খাইতে ভালোবাসে, আর গরিবের মেয়ে বলিয়াই অতসীর মা তাহাকে না খাওয়িয়া ছাড়েন না। বলিল, পরোটা, মাছের ডালনা, সুজি, পটল ভাজা, আলু ভাজা। হাজারির স্ত্রী অনেকক্ষণ রান্না সারিয়া বসিয়া আছে। বলিল, এত রাত্রির পর্যন্ত ছিলে কোথায় সব? পাড়া বেড়ানো শেষ হয় না যে তোমাদের? বসে বসে কেবল ঘুম আসছে। টেপি বলিল, আমি খেয়ে এসেছি মা, অতসী দিদির মা ছাড়লেন না কিছুতে, আমি কিচ্ছু খাবো না। হ্যাঁ রে, তুই খেয়ে এলি? ও বেলার সেই বাসি লুচি তোর জন্য রয়েছে যে, লুচি খাবি নে? অনেকদিন ইহাদের সংসারে এমন সচ্ছলতা হয় নাই যে লুচি ফেলিয়া ছড়াইয়া ছেলেমেয়েরা খাইতে পায়, বলিয়াও সুখ। টেপি বলিল, তুমি খাও মা, আমি খুব খেয়ে এসেছি, সেখানেও তো পরোটা, সুজি, মাছের ডালনা এইসব খাইয়েছে। আজ দিনটা বেশ কাটলো না মা? ভালো খাওয়া সকাল থেকে শুরু হয়েছে আর রাত পর্যন্ত চলেছে। আহারাদি শেষ করিয়া হাজারি বাহিরে বসিয়া তামাক খাইতে লাগিল। হরিচরণ বাবুর কথায় তাহার অনেকখানি উৎসাহ আজ বাড়িয়া গিয়াছে। লুচি, টেপি কত লুচি খাইতে পারে সে তাহার ব্যবস্থা করিবে। তাহার এইসব লোভাতুর ছেলে মেয়ের মুখে ভালো খাবার দাবার সে দিতে পারে না, কিন্তু যাতে পারে সে চেষ্টা করিবার জন্যই তো সুযোগ খুঁজিয়া বেড়াইতেছে। হরিচরণবাবুর টাকা আছে বটে, কিন্তু তাহার মতো লোভাতুর ছেলে মেয়ে নাই তার ঘরে। কাহাদের মুখে সুখ খাদ্য তুলিয়া দিবার আশায় তিনি খাটিবেন? আজ হরিচরণবাবুর নিকট হইতে সে টাকা ধার পায় নাই বটে, কিন্তু এমন একটা জিনিস পাইয়া আসিয়াছে যাহার মূল্য টাকা কড়ির চেয়ে ঢের বেশি। তাহার সংসারে ছেলে মেয়ে আছে, টেপি আছে। তাহাদের মুখের দিকে চাহিয়া তাহার হাতে পায়ে বল আসিবে, মনে জোর পাইবে। হরিচরণ বাবুর জীবন শেষ হইয়া গিয়াছে। তাহার বয়স 46 হইলে কি হয়? টেপি যে ছেলে মানুষ, তাহার নিজের সুখ কিসের? টেপিকে একখানা ভালো শাড়ি কিনিয়া দিলে ওর মুখে যে হাসি ফুটিবে, সেই হাসি তাহাকে অনেক দূরে লইয়া যাইবে কর্মের পথে। আহা, যদি এমন কখনো হয়, যদি টেপিকে একটা কলের গান কিনিয়া দেওয়া যায়, গান এত ভালোবাসে যখন। হয়তো স্বপ্ন, কিন্তু ভাবিয়াও তো আনন্দ। দেখা যাক না কি হয়। বাঁশঝাড়ে শনশন শব্দ হইতেছে। রাত অনেক হইয়াছে, গ্রাম নীরব হইয়া গিয়াছে। এতক্ষণে হাজারি স্ত্রীকে বলিল, ওগো, আমার গামছাখানা বড্ড ময়লা হয়েছে, একটু সোডা দিয়ে ভিজিয়ে দাও তো। কাল খুব সকালে কেচে দিও, আমি কাল সকালে উঠেই রানাঘাট যাব। সকালে কেন, এখনই কেচে দিই। ভিজে গামছা নিয়ে যাবে কি করে? এখন কেচে হাওয়ায় মেলে দিলে রাত্রির মধ্যে শুকিয়ে যাবে। সকালে উঠিয়া হাজারি ঠাকুর রানাঘাট চলিয়া আসিল। হোটেলে ঢুকিবার আগে তাহার ভয় করিতে লাগিল। কর্তাবাবু এবং পদ্মঝি তাহাকে কি না জানি বলে। একদিন কামাই করিবার জন্য কৈফিয়ত দিতে দিতে তাহার প্রাণ যাইবে। হইলও তাই। ঢুকিবার পথেই বসিয়া স্বয়ং বেজু চক্রবর্তী মশাই খোদ কর্তা হাজারিকে দেখিয়া হাতের হুকা নামাইয়া কড়া সুরে বলিলেন, কাল কোথায় ছিলে ঠাকুর? হাজারি মিথ্যা কথা বলিল না।
বাড়িতে কাহারও অসুখ ইত্যাদি ধরনের বানানো মিথ্যা কথা সে কখনো বলে না। বলিল, আগে অনেকদিন পরে বাড়ি গেলাম কর্তামশাই, ছেলে মেয়ে রয়েছে তাই একটা দিন। না বলে কই এভাবে হোটেল থেকে পালিয়ে যাবার মানে কি? কার কাছে ছুটি নিয়ে গিয়েছিলে? এ কথার জবাব সে দিতে পারিল না। লুচি দিতে গিয়াছিল বাড়িতে, তাহা বলিতেও বাধে। সে চুপ করিয়া রহিল। তোমার হারে হারে বদমাইশি ঠাকুর। পদ্মঝি ঠিক কথা বলে। দেখতে ভালো মানুষ হলে কি হবে? তুমি এত বড় একটা হোটেলের রান্না বান্না ফেলে রেখে একেবারে নিউদ্দেশ্য হয়ে গেলে, কাউকে কিচ্ছু না বলে। বলি একেবারে নাকের জলে চোখের জলে সবাই মিলে গাঁজাখোর, নেমো খারাম কোথাকার। চালাকির আর জায়গা পাওনি। বেচু চক্রবর্তীর গলায় জোর আওয়াজ পাইয়া পদ্মঝি ব্যাপার কি দেখিতে আসিল এবং দৌড়ে উকি মারিয়া হাজারিকে দেখিয়াই বলিয়া উঠিল, এই যে কি মনে করে আবার যে উদয় হলে? কাল আমি বলি আর দরকার নেই। ও আপদ বিদেয় করে দেন কর্তা। গাঁজা খেয়ে কোথায় নেশায় বুধ হয়ে পড়েছিল, চেহারা দেখছেন না? হাজারি একটু শঙ্কিত হইয়া উঠিয়া দেয়ালে টাঙানো গজাল আঁটা ছোট্ট আয়নাখানায় নিজের মুখখানা দেখিবার চেষ্টা করিল। কি দেখিল পদ্মঝি তাহার চেহারাতে? গাঁজা তো দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত সকাল হইতে সে খায় নাই। যাও, কাল একটা ঠিকের ঠাকুর আনা হয়েছিল, তার মজুরি 1 টাকা, আর জলখাবারের চারানা তোমার এ মাসের মাইনে থেকে কাটা যাবে। ফের যদি এমন হয় সে দিনই বিদেয় করে দেব, মনে থাকে যেন। বেচু চক্রবর্তী রায় দিলেন। হাজারি অপ্রতিভ মুখে রান্নাঘরের মধ্যে গিয়া ঢুকিল। সেখানেও নিস্তার নাই। কর্তার হাত হইতে নিষ্কৃতি পাইলেও পদ্মঝির হাতে অত সহজে পরিত্রাণ পাওয়া দুষ্কর। পদ্মঝি হাজারির পেছনে পেছনে রান্নাঘরে ঢুকিয়া বলিল, করবে না তো তোমার কাজ? ওরা কেন করবে? একা হাড়ি ঠেলো আজকে। যেমন বদমাইশ তার তেমনি। একা বড় ডেচকি নামাও, ফ্যান গালো, ভাত বাড়ো। খদ্দেরদের কাল সব কাজ মুখ বুজে ও ঠাকুর করেছে। একা নবাব পুত্তুর গাঁজা খেয়ে কোথায় পড়ে আছেন, আর ওর জন্য খেটে মরবে সবাই। উড়ুন চুড়ে মরই পোড়া বামুন কোথাকার। পদ্মঝি রাগের মাথায় ভুলিয়া গিয়াছিল এইমাত্র বেচু চক্রবর্তী বলিয়াছেন যে কাল হাজারির বদলে ঠিকা ঠাকুর রাখা হইয়াছিল, যাহার মজুরি হাজারির মাহিনা হইতে কাটা যাইবে। হাজারি অবাক হইয়া বলিল, একা কিরকম? এই তো ঠিকে ঠাকুর রাখা হয়েছে বললেন কর্তাবাবু। পদ্মঝি সামলাইয়া লইবার চেষ্টায় বলিল, হয়েছিল তো, হয়নি তো কি? কর্তামশাই কি মিথ্যে কথা বলেন তোমার কাছে? যদি নাই বা পাওয়া যেত ঠাকুর, তবে ঠাকুরকে একা খাটতে হতো না। তোমার সঙ্গে কথা কাটাকাটি করবার সময় নেই আমার। মুর্শিদাবাদ আসবার সময় হলো। এক্ষুনি স্টেশনের খদ্দের সব আসবে। ডাল সাতলে ফেলো তাড়াতাড়ি, চচ্চড়িটা চড়িয়ে দাও। মুর্শিদাবাদ ট্রেন সশব্দে আসিয়া প্ল্যাটফর্মে দাঁড়াইল। এইবার কিছু খরিদ্দারের ভিড় হইবে। হাজারি ছোট ডেকচিটার মধ্যে হাত ডুবাইয়া সাতলাইতেছে। এমন সময় বাহিরে গদির ঘরে বেচু চক্রবর্তীর চড়া গলার আওয়াজ এবং তর্ক বিতর্কের শব্দ শুনিয়া সে রান্নাঘরের দোরের কাছে আসিয়া বাহিরের ঘরের দিকে চাহিল। জ্যোতিষ ভট্টাচার্যের সঙ্গে কর্তামশায়ের কথা কাটাকাটি হইতেছে। জ্যোতিষ ভট্টাচার্য অনেকদিন হইতে তাহাদের খরিদ্দার। আগে আগে নগদ পয়সা দিয়া খাইয়া যাইত। আজ মাস 6 হইতে মাসে ঘাড়ে খায়। বয়স 50-52, ম্যালেরিয়া রোগীর মতো চেহারা। মাথার চুল প্রায় পাকিয়া গিয়াছে। রং পূর্বে ফর্সা ছিল, এখন পুড়িয়া আতকালো হইয়া আসিয়াছে প্রায়। পরনে ময়লা ধুতি, গায়ে লং ক্লথের ময়লা পাঞ্জাবি, পায়ে বিবর্ণ ক্যাম্বিসের জুতা। বেচু চক্রবর্তী বলিতেছেন, না, আপনি অন্যস্তর চেষ্টা করুন ভট্টাচার্য মশাই, আমি পারবো না। সোজা কথা, হোটেল খুলিছি 2 পয়সা রোজগারের চেষ্টায়, অন্য ছত্তর তো খুলিনি। জ্যোতিষ ভট্টাচার্য বলিতেছে, টাকার জন্য আপনি ভাববেন না চক্রবর্তী মশাই, এই কমাসের বাকি আমি একসঙ্গে দেব। না মশাই, আপনি অন্যস্তর চেষ্টা করুন। যা গিয়েছে গিয়েছে, আর আপনাকে খাইয়ে আমি জড়াতে রাজি নই। জ্যোতিষ ভট্টাচার্য বেশ নরম সুরে বলিল, না না, যাবে কেন? বিলক্ষণ পাই পয়সা শোধ করে দেব। তবে পড়ে গিয়েছে একটু ফেরে কর্তামশাই, তাই এ কটা দিন যেমন খাচ্ছি তেমনি খেয়ে যাই। সামনের মাসের পয়লা দোসরা। না মশাই, সামনের মাসের পয়লা দোসরার এখনো ঢের বাকি। ওসব আর চলবে না, মাপ করবেন, আপনি অন্য স্তরে দেখুন। জ্যোতিষ ভট্টাচার্যের চেহারা দেখিয়া হাজারির মনে হইল লোকটা খুব ক্ষুধার্ত। সকাল হইতে কিচ্ছু খায় নাই। এত বেলায় না খাওয়াইয়া কর্তামশাই তাড়াইয়া দিতেছেন। কাজটা কি ভালো? হয়তো কিছু কষ্টে পড়িয়া থাকিবে, নতুবা 2 মুঠা খাইবার জন্যে লোকে এত খোসামত করে না।
হাজারির ইচ্ছা হইল একবার সে বলে, কর্তামশাই আমি আজ খাবো না, কাল দেশে একটা নেমন্তন্ন ছিল, খেয়ে শরীর খারাপ আছে, আমার ভাতটা না হয় ভট্টাচ মশাই খেয়ে যান। কিন্তু কথাটা বলিলে কর্তামশাইয়ের অপমান করা হইবে, বিশেষ করিয়া পদ্ম তাহা হইলে তাহাকে আস্ত রাখিবে না। জ্যোতিষ ভট্টাচ শেষ পর্যন্ত না খাইয়া চলিয়া গেল। হাজারি ভাবিল, আহা পুরনো খদ্দের, ওকে এক থালা ভাত দিলে কি খেতে হতো হোটেলের। আমি যদি কখনো হোটেল করি, খেতে এলে কাউকে ফেরাবো না, এতে আমার হোটেল উঠে যায় আর থাকে। একে তো ভাত বেচে পয়সা, তার উপর খিদের সময় লোককে ফেরাবো। ট্রেনের প্যাসেঞ্জার খরিদ্দারগণ আসিয়া পড়িয়াছে। খাইবার ঘরে বেশ ভিড়। মতি চাকর আজ 10-12টি লোক জুটাইয়া আনিয়াছে। পদ্ম আসিয়া বলিল, 10 থালা ভাত বারো, 2 থালা নিরিমিষ্টি, আলুর ডালনা দিও। 8 ঘন্টা পরে মুর্শিদাবাদে ট্রেনের খরিদ্দার বিদায় হইলে অপ্রত্যাশিতভাবে বনগাঁয়ের ট্রেনের সময় কতকগুলি লোক খাইতে আসিল। বেলা 1:30। এ সময় নূতন লোক প্রায়ই আসে না। পদ্মঝি যখন হাঁকিল, 5 থালা ভাত ঠাকুর, হাজারি তাহাকে ডাকিয়া চুপি চুপি বলিল, ডাল একেবারেই নেই, দুজনের মতো হবে কি না। পদ্মঝি ডেকচির কাছে আসিয়া নিচু হইয়া দেখিয়া চাপা কণ্ঠে বলিল, ও মা, এত ডাল একেবারেই নেই বললে হয়? এখন খদ্দের খাওয়াবো কি দিয়ে? তোমার দোষ, যখন ডাল কমে আসছে, এখনো 2খানা ট্রেন বাকি, তখন একটু ফ্যান মিশিয়ে সাতলে নিলে না কেন? কতবার তোমায় বলে দেওয়া হয়েছে, ফ্যান আছে? হাজারি বলিল, আছে। আছে তো 2 বাটি দাও ডালে ফেলে, দিয়ে একটু নুন দিয়ে গরম করে নাও, হা করে দাঁড়িয়ে দেখছো কি? হাজারি এ ধরনের কাজ কখনো করে নাই, করিতে তাহার বাধে। সে সত্যিই ভালো রাঁধুনি। ইচ্ছা করিয়া হাতের ভালো রান্নাটা নষ্ট করিতে বা এভাবে খরিদ্দার ঠকাইতে তাহার মন সরে না। কিন্তু পদ্মঝির হুকুম না মানিয়া উপায় কি? বাধ্য হইয়া ডালে ফ্যান মিশাইয়া খরিদ্দার বিদায় করিতে হইল। ছুটি পাইল সেদিন প্রায় বেলা 2:30টায়। একটুখানি গড়াইয়া লইয়া রোদ একটু পড়িয়া আসিলে সে চূর্ণী নদীর তীরে তাহার অভ্যাস মতো বেড়াইতে চলিল। আজ কদিন নদীর ধারে যায় নাই, আর সেই পরিচিত নির্জন নেমগাছটার তলায় বসিয়া গাছের গুড়ি ঠ্যাস দিয়া ওপারের খেয়াঘাটের দিকে এবং শান্তিপুর যাইবার রাস্তার দিকে চাহিয়া থাকে নাই। বেশ লাগে জায়গাটা। আর ওখানে গিয়া বসিলেই হাজারির মাথায় হোটেল সংক্রান্ত নানা রকম নতুন কথা আসে। অন্য কোথাও তেমন হয় না। আর জায়গাটাতে গিয়া বসিতেই হাজারির প্রথমে মনে হইল, হোটেল চলে রান্নার গুণে। যাহারা পয়সা দিয়া খাইতে আসিবে তাহারা চায় ভালো জিনিস খাইতে, ফ্যান মিশানো ডাল খাইতে তাহারা আসে না। পদ্মঝির অনাচারের দরুন বেচু চক্রবর্তীর হোটেল উঠিয়া যাইবে, তাহার নিজের হোটেল ততদিনে খোলা হইয়া যাইবে, তাহার রান্নার গুণেই হোটেল চলিবে। হঠাৎ হাজারি লক্ষ্য করিল, জ্যোতিষ ভট্টাচ চূর্ণীর খেয়াঘাটে দাঁড়াইয়া আছে, বোধহয় পার হইয়া ওপারে যাইবে। ও ভট্টাচ মশাই, ভট্টাচ মশাই! জ্যোতিষ চাহিয়া দেখিয়া উঠিয়া হাজারির কাছে আসিল। কোথায় যাবে? যাচ্ছি একটু ফুলে নবলা, আমার ভাইরা ভাই থাকে, তারই ওখানে। দেখলে তো হাজারি, তোমাদের চক্রবর্তী মশাইয়ের কাণ্ডটা আজ। বলি, টাকা কি আমি দিতাম না? দুপুরবেলা না খাইয়ে কিনা বললে অন্য জায়গায় চেষ্টা করুন গিয়ে। ভাত বেচা বামুন যদি ছোট লোক না হয় তবে আর কে হবে? বিড়ি আছে, তাও তো একটা। হাজারির নিকট হইতে বিড়ি লইয়া ধরাইয়া বলিল, 200 ঝাঁটা মারি শহরের মাথায়, আর থাকছি নে, যাচ্ছি ফুলে নবলা। আমার বড় ভাইরা ভাই পার্বতী চক্রবর্তী, সেখানে একজন নাম করা লোক। পার্বতী দাদা একবার বলেছিল ওদের জমিদারি কাছারিতে একটা চাকরি করে দেবে। পাল চৌধুরীদের জমিদারি, মস্ত কাছারি, সেখানেই যাচ্ছি, একটা হিললে হয়েই যাবে। হাজারি বলিল, একটা কথা বলি ভট্টাচ মশাই, যদি কিছু মনে না করেন। জ্যোতিষ ভট্টাচ বলিল, কি? টাকা করি এখন কিছু নেই আমার কাছে, বলে দিচ্ছি, তবে দেনা আমি রাখবো না। খাওয়ার টাকা আগে শোধ দিয়ে তখন অন্য কথা, সে তুমি বলে দিও চক্রবর্তী মশাইকে। হাজারি বলিল, টাকা করির কথা বলিনি, বলছিলাম আপনি আহার করেছেন? জ্যোতিষ ভট্টাচ কিছুমাত্র না ভাবিয়া সঙ্গে সঙ্গেই উত্তর দিল, না, কোথায় করব? অতবেলায় চক্রবর্তী মশাইয়ের হোটেল থেকে ফিরে আর ভাত কে আমার জন্য নিয়ে বসেছিল। হাজারি খপ করিয়া জ্যোতিষ ভট্টাচের ডান হাতখানা ধরিয়া বলিল, আমার সঙ্গে চলুন ভট্টাচ মশাই, আমি আপনাকে রেঁধে খাওয়াবো আজ, আসুন আমার সঙ্গে। জ্যোতিষ ভট্টাচ বলিল, কোথায় কোথায়? আরে না না হাজারি, আজও সব থাক, আমি জলটল খেয়ে আর এমন অবেলায়। হাজারি নাছোড় বান্ধা। তাদের হোটেলের একজন পুরনো খদ্দের আজ পয়সা নাই বলিয়া সারাদিন অনাহারে থাকিয়া রানাঘাট হইতে চলিয়া যাইতেছে।
কি জানি কেন এই ব্যাপারটার জন্য হাজারি যেন নিজেকেই দায়ী করিয়া বসিল। জ্যোতিষ ভট্টাচ বলিল, আমি তোমাদের হোটেলে আর যাব না কিন্তু হাজারি। আচ্ছা, তুমি যখন ছাড়ছো না তখন বরং একটু জল টল খাওয়াও। হোটেল নিয়েই বা যাবো কেন? আসুন না, জল টল নয়, ভাত খাওয়াবো রেধে। জ্যোতিষ ভট্টাচ ব্যস্ত হইয়া বলিল, না না, ফুলে নবলা যেতে পারবো না আজ, তাহলে আজ সেখানে পৌঁছতেই হবে। নিকটেই কুসুমের বাড়ি। একবার হাজারি ভাবিল ভট্টাচকে সেখানে লইয়া যাইবে কিনা। শেষে ভাবিয়া চিন্তিয়া তাহাই করিল। ভদ্রলোককে নতুবা কোথায় বসাইয়া সে খাওয়ায়। কুসুমের বাড়ির দোরে কড়া নাড়িতেই কুসুম আসিয়া দোর খুলিয়া হাজারিকে দেখিয়া হাসি মুখে কি বলিতে যাইতেছিল, হঠাৎ জ্যোতিষ ভট্টাচের দিকে দৃষ্টি পড়ায় সে লজ্জিত হইয়া নিচু স্বরে বলিল, বাবা ঠাকুর কি মনে করে? উনি কে সঙ্গে? ওর জন্যই আসা, উনি বামুন মানুষ। আজ সারাদিন খাওয়া হয়নি। আমার চেনাশোনা, আমাদের হোটেলের পুরনো খদ্দের। পয়সা ছিল না বলে খেতে দেয়নি কর্তামশাই। উনি না খেয়ে শান্তিপুর চলে যাচ্ছিলেন। আমার সঙ্গে দেখা, ধরে আনলুম। ওকে কিছু না খাইয়ে তো ছেড়ে দেওয়া যায় না। বাইরের ঘরটা খুলে দাও গিয়ে। কুসুম ব্যস্ত হইয়া বাহিরের ঘরের দোর খুলিতে গেল। জ্যোতিষ ভট্টাচ কিছু দূরে দাঁড়াইয়াছিল। হাজারি তাহাকে ডাক দিয়া বাহিরের ঘরে বসাইল। তাহার পর বাড়ির ভিতর যাইতেই কুসুম উদ্বিগ্ন কণ্ঠে বলিল, কি করবেন বাবা ঠাকুর? রান্না করবেন? সব জোগাড় করে দিই। আর ততক্ষণে ঘরে যা কিছু আছে ও বাবা ঠাকুরকে দিই। কি বলেন? হাজারি বলিল, রান্না করে খাওয়াতে গেলে চলবে না কুসুম, উনি থাকতে পারবেন না। ফুলে নবলা যাবেন। আমি বাজার থেকে খাবার কিনে আনি, এখানে একটু বসবার জন্য নিয়ে এলাম। কুসুম হাসিয়া বলিল, বাবা ঠাকুর আপনি ব্যস্ত হবেন না দেখিনি। আমি সব জোগাড় করছি জলখাবারের। আমার ঘরে সব আছে। ঘরে থাকতে বাজারে যাবেন আবার খাবার আনতে? আমার বাড়িতে যখন ব্রাহ্মণের পায়ের ধুলো পড়েছে তখন আমার ঘরে যা আছে তাই দিয়ে খেতে দেব। কিন্তু বাবা ঠাকুর, সে সঙ্গে আপনিও, মনে থাকে যেন। হাজারি প্রতিবাদ বাক্য উচ্চারণ করার পূর্বেই কুসুম ঘরের মধ্যে চলিয়া গেল। অগত্যা হাজারি বাহিরের ঘরে জ্যোতিষ ভট্টাচের কাছে ফিরিয়া আসিল। জ্যোতিষ ভট্টাচ বলিল, তোমার কোনো আত্মীয়ের বাড়ি নাকি হে? না, আত্মীয় নয়, এরা হলো ঘোষ গোয়ালা। এই বাড়িতে আমার ধম্ম মেয়ের বিয়ে হয়েছে। ওই যে দোর খুলে দিল, ওই মেয়েটি। 15 মিনিট আন্দাজ পরে ঝনঝন করিয়া শিকল নড়িয়া উঠিতে হাজারি বাহিরের বাড়ির অন্দরের দিকে দাওয়ায় গিয়ে দাঁড়াইল। দাঁড়াইয়া দাওয়ার দিকে চাহিয়া অবাক হইয়া গেল। দুখানি পরিষ্কার পরিচ্ছন্ন আসন পাতা, দুবাটি জাল দেওয়া দুধ, দুখানা থালে ফলমূল কাটা, বড় বাতাসা ছানা, দুটি মুখ কাটা ডাব, ঝকঝকে করিয়া মাজা দুটি কাঁসার গ্লাসে 2 গ্লাস জল। হাসি মুখে কুসুম বলিল, ওকে ডাকুন, সেবা করতে বলুন। যা বাড়িতে ছিল একটু মুখে দিয়ে নিন দুজনে। তা তো হলো, কিন্তু আমি আবার কেন কুসুম? মেয়ের বাড়ি যে, না খেয়ে যাবার কি জো আছে? ডাকুন ওকে। জ্যোতিষ ভট্টাচ খাইতে বসিয়া যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল দেখিয়া মনে হইল সে বড়ই ক্ষুধার্ত ছিল। তাহার থালায় একটু কিছু পড়িয়া রহিল না। কুসুম পান সাজিয়া বাহিরের ঘরে পাঠাইয়া দিল। খাওয়ার পরে জ্যোতিষ ভট্টাচ বিদায় লইবার সময় বলিল, তোমার মেয়েটিকে একবার ডাকো হাজারি, আশীর্বাদ করে যাই। কুসুম আসিয়া গলায় কাপড় দিয়া দুজনকেই প্রণাম করিল। জ্যোতিষ ভট্টাচ বলিল, মা শোনো, সারাদিন সত্যিই খাইনি, ভারী তৃপ্তির সঙ্গে খেলাম তোমার এখানে। তুমি বড় ভালো মেয়ে, ছেলেপেলে নিয়ে সুখে থাকো, আশীর্বাদ করি। হাজারি জ্যোতিষ ভট্টাচের সঙ্গে চলিয়া আসিল। পথে আসিয়া বলিল, ভট্টাচ মশাই, একটা হোটেল নিজে খুলব, অনেক দিন থেকে ইচ্ছে আছে। আপনি কি বলেন? অনায়াসে করতে পারো, খুব লাভের জিনিস, তোমার হবেও। তোমার মনটা বড় ভালো, কিন্তু পয়সা পাবে কোথায়? তাই নিয়েই তো গোলমাল, নইলে এতদিনে খুলে দিতাম। দেখি, চেষ্টায় আছি, ছাড়ছি নে। ওই যে আমার মেয়ে দেখলেন, ওই কুসুম, ও একবার টাকা দিতে চেয়েছিল। তা কি নেওয়া ভালো? ও গরিব বেওয়া লোক, কেন ওর সামান্য পুঁজি নিতে যাব? তাই নিনি। নিলে ও এক্ষুনি দেয়, তবে সে টাকা খুব সামান্য, তাতে হোটেল খোলা হবে না। জ্যোতিষ ভট্টাচ চুন্নির খেয়ার ধারে আসিয়া বলিল, আচ্ছা চলি হাজারি, তুমি হোটেল খুললে তোমার হোটেলে আমি বাধা খদ্দের থাকবো, সে তুমি ধরে নিতে পারো। আর কোথাও যাব না। তোমার মতো রান্না কটা ঠাকুর রাখতে পারে? হ্যাঁ, বেচু চক্রবর্তীর হোটেলে আমি যে যেতাম শুধু তোমার নিরামিষ রান্না খাওয়ার লোভে। ভালো চলবে তোমার হোটেল। এদিকে তোমার মতো রাঁধতে পারে না কেউ, বলে যাচ্ছি। জ্যোতিষ ভট্টাচ তো চলিয়া গেল।
কিন্তু হাজারির মনে তাহার শেষ কথাগুলি একটা খুব বড় বল ও প্রেরণা দিয়ে গেল। সে জানে তাহার হাতের রান্না ভালো, কিন্তু খরিদ্দারের মুখে সে কথা শুনিলে তবে না তৃপ্তি। ক্ষুধার্ত ব্রাহ্মণকে খাওয়াইয়াছিল বটে, কিন্তু সে যে যাইবার সময় যাহা দিয়া গেল, হাজারির মনের আনন্দ ও উৎসাহের দিক দিয়ে দেখিতে গেলে তাহা খুব মূল্যবান ও সার্থক প্রতিদান। হাজারি যখন হোটেলে ফিরিল তখন বেলা বেশি নাই। রতন ঠাকুর ডাল ভাত চাপাইয়া দিয়াছে, মতি চাকর বা পদ্মঝি কেহই নাই। গদির ঘরে বেচু চক্রবর্তী কাহাদের সঙ্গে কথাবার্তা বলিতেছিল। হোটেলের রান্নাঘরে ঢুকিলে কিন্তু হাজারির মনে নতুন বলের সঞ্চার হয়, বরং ছুটি পাইয়া বাহিরে গেলেই যত দুর্ভাবনা আসিয়া জোটে। প্রকাণ্ড উনুনের ওপরে ফুটন্ত ডেকচির সামনে বসিয়া হাজারি নিজেকে বিজয়ী বীরের মতো কল্পনা করে। তখন না মনে থাকে কুসুমের কথা, না মনে থাকে অন্য কোনো কিছু। অবসাদ আসে কাজ হাতে না থাকিলে। এ বরাবর দেখিয়া আসিতেছে সে। ইতিমধ্যে রতন ঠাকুর ফিরিল। হাজারিকে চুপি চুপি বলিল, একটি কথা আছে। আমার দেশের একজন লোক এসেছে, আমার কাছে থেকে চাকরি খুঁজবে। বড় গরিব, তাকে বিনি টিকিটে খাওয়ার ঘরে ঢুকিয়ে খেতে দিতে হবে। তোমার যদি মত হয় তবে তাকে বলি। হাজারি বলিল, নিয়ে এসো, তা আর কি, গরিব মানুষ খাবে, আমার কোনো অমত নেই। রতন ঠাকুর খুব খুশি হইয়া চলিয়া গেল। রাত্রে তাহার লোকজন খাইতে আসিল। রতন ঠাকুর হাজারিকে ডাকিয়া ইঙ্গিতে লোকটাকে চিনাইয়া দিতে হাজারি পরিতোষ করিয়া তাহাকেও খাওয়াইল। পদ্মঝির অত্যন্ত সতর্ক দৃষ্টি এড়াইয়া লোকটা বিনা টিকিটে খাইয়া চলিয়া গেল। কেহ কিছু ধরিতেও পারিল না। এইরকম চলিল এক আধ দিন নয়, 10-12 দিন। একদিন আবার তাহার অন্য এক সঙ্গী জুটাইয়া আনিয়াছে, তাহাকে বিনামূল্যে খাইতে দিতে হইল। ব্যাপারটি সামান্য, হাজারে কিন্তু একটা প্রকাণ্ড শিক্ষা পাইল ইহা হইতে। এত সতর্ক ব্যবস্থার মধ্যেও চুরি তো বেশ চলে। বেচু চক্রবর্তীর টিকিট ও পয়সাতে ঠিক মিল আছে, সুতরাং তার দিক দিয়া সন্দেহের কোনো কারণ নাই। পদ্মঝি যে পদ্মঝি সে পর্যন্ত বিন্দু বিসর্গ জানিল না ব্যাপারটার। ভাত তরকারির কিছু মাপ থাকে না যে কম পড়িবে, সুতরাং কে ধরিতেছে, কেন এ ধরনের চুরি ধরিবার কি উপায় নাই কোনো? কয়দিন ধরিয়া হাজারি চূর্ণির ঘাটে নির্জনে বসিয়া শুধু এই কথা ভাবে, ঠাকুরে ঠাকুরে ষড়যন্ত্র করিয়া যদি বাহিরের লোক ঢুকাইয়া খাওয়ায় তবে সে চুরি ধরিবার উপায় কি? অনেক ভাবিয়া একটা উপায় তাহার মাথায় আসিল। একদিন বিকালে থালায় নম্বর যদি দেওয়া থাকে আর টিকিটের নম্বরের সঙ্গে যদি তার মিল থাকে, তবে থালা এটো হইলে ধরা পড়িবে অমুক নম্বরের থালার খদ্দের বিনা টিকিটে খাইয়াছে, না পয়সা দিয়া খাইয়াছে। মাঝে মাঝে তদারক করিলে জিনিসটা ধরা পড়িবে। তাছাড়া থালা মাজিবার সময় ঝি বা চাকরের নিকট হইতে এটো থালার নাম্বারগুলি জানিয়া লইলেই হইবে। হাজারি খুব খুশি হইল। ঠিক বাহির করিয়াছে বটে, একটা ফাঁক ও বেশি আছে সেও জানে। যদি কলা পাতায় খাইতে দেওয়া হয়, যদি বিনা নম্বরী থালা সেই লোকটা বাহির হইতে আনে, তাহাতে নিস্তার নাই, কারণ ঝি চাকরের চোখে তখনই ধরা পড়িবে এটো থালা সেই লোকটা কিছু মাজিতে বসিতে পারে না হোটেলের মধ্যেই। কলার পাতায় কেহ খাইতেছে, ইহা চোখে পড়িলে তখনই ঝি চাকরের সন্দেহ করিবে বলিয়া হঠাৎ কেহ সাহস করিবে না কাহাকেও পাতায় ভাত দিতে। 200-250 টাকা যদি জোগাড় করা যায়, তবে এই রেল বাজারে আপাতত হোটেল খুলিয়া দেওয়া যায়। টাকা দেয় কে? জ্যোতিষ ভট্টাচার্যের কথা তাহার মনে পড়িল। বেচারি বড় কষ্টে পড়িয়াছে। শেষে কিনা ভাইরা ভাইয়ের বাড়ি চলিয়াছে আশ্রয় প্রার্থনা করিতে। লোকে কি সোজা কষ্ট পাইলে তবে কুটুম স্থানে যায় চাকুরির উমেদার হইয়া? যদি সে হোটেল খোলে, জ্যোতিষ ভট্টাচার্যকে আনিয়া রাখিবে। বৃদ্ধ মানুষ, 2টি করিয়া খাইতে পারিবে, আর কিছু হাত খরচ মিলিবে। ইহার বেশি তাহার আর কিসেই বা দরকার? প্রতিদিনের মতো আজও বেলা পড়িয়া আসিল। গত 2 বছর যেরূপ হইয়া আসিতেছে, সেই একই ঘোড়া নিম গাছ, সেই একই চূর্ণির খেয়াঘাট, পালেদের সেই একই কয়লার ডিপোতে মুটে ও সরকারবাবুর সঙ্গে ঝগড়া চলিতেছে। সবই পুরাতন। দিন যায়, কিন্তু তাহার স্বাদ পূর্ণ হইবার তো কোনো লক্ষণই দেখা যাইতেছে না। বরং দিন দিন আরও ক্রমে অবস্থা খারাপের দিকেই চলিয়াছে। সামান্য মাইনে হোটেলের, কি হইবে ইহাতে? বাড়িতে টেপিকে একখানা ভালো শখের কাপড় দেয়া যায় না, পেট পড়িয়া খাইতে দেয়া যায় না। টেপির মা গরিব ঘরের মেয়ে, যেমন বাপের বাড়িতে কখনো সুখের মুখ দেখে নাই, স্বামীর ঘরে আসিয়াও তাই।
সংসারে গভীর খাটুনি খাটিয়া ছেলে মেয়ে মানুষ করিতেছে, মুখ ফুটিয়া কোনোদিন স্বামীর কাছে কোনো আদর আবদার করে নাই। ছেঁড়া কাপড় সেলাই করিয়া পড়িতেছে, আতপেটা খাইয়া নিজে ছেলে মেয়েদের জন্য দুমুঠা বেশি ভাত জল দিয়া রাখিয়া দিতেছে হাঁড়িতে, তাহারা সকালবেলা খাইবে। কখনো কোনো দিন সেজন্য বিরক্তি প্রকাশ করে নাই, অদৃষ্টকে নিন্দা করে নাই। হাজারি সব বোঝে, তাই তো সে আজকাল সর্বদা একমনে উপায় চিন্তা করে কি করিয়া সংসারের উন্নতি করা যায়। চকতি মশাইয়ের হোটেলে রাঁধুনিবৃত্তি করিলে কখনো যে উন্নতি করা যাইবে না, আর পদ্মঝির ঝাঁটা খাইয়া মাঝে পড়িয়া হাড় কালি হইয়া যাইবে। ভগবান যদি দিন দেন তবে তাহার আজীবনের সংকল্প সে কার্যে পরিণত করিবে, হোটেল একখানা খুলিবে। কুসুমের সঙ্গে এই যে আলাপ হইয়াছে, হাজারি এটাকে পরম সৌভাগ্য বলিয়া মনে করে। কুসুম চমৎকার মেয়ে, প্রবাস জীবনে কুসুমের সাহচর্যে তাহার মধুর ব্যবহার, হোক না সে গোয়ালার মেয়ে, কিন্তু বড় ভালো লাগে। আরও ভালো লাগে এই জন্য যে ঠিক কুসুমের মতো স্নেহপ্রবণ কোনো আত্মীয়া মেয়ের সংস্পর্শে সে কখনো আসে নাই। অনেকখানি যে নির্ভর করা যায় কুসুমের উপর, সব বিষয়ে নির্ভর করা যায়। মনে হয় এ কাজের ভার কুসুমের উপর দিয়া নিশ্চিত হওয়া যায়। সে প্রতারণা করিবে তো নাই, বরং প্রাণপণ যত্নে কাজ উদ্ধার করিবার চেষ্টা করিবে, যেমন আপনার লোকে করিয়া থাকে। হাজারি যদি নিজের দিন ফিরাইতে পারে তবে কুসুমের দিনও সে অমন রাখিবে না। টেপিও তার মেয়ে, কিন্তু টেপি বালিকা, কুসুম বুদ্ধিমতী। ও যেন তার বড় মেয়ে, যে বাপের দুঃখ কষ্ট সব বোঝে এবং বুঝিয়া তাহা দূর করিবার চেষ্টা করে, মন প্রাণ দিয়া চেষ্টা করে। মেয়েও বটে, বন্ধুও বটে। সকালে সেদিন রতন ঠাকুর আসিল না। পদ্মঝি আসিয়া বলিল, ও ঠাকুর আজ আসবে না, কাল বলে গিয়েছে তরকারিগুলো তুমি কুটে নাও, নিয়ে রান্না চাপিয়ে দাও, আমি আজ দিয়ে দিচ্ছি। হাজারি প্রমাদ গণিল, আজ হাটবার, দুপুরে অন্তত 100-150 হাটুরে খরিদ্দার খাইবে। এক হাতে তাহাদের রান্না করা এবং খাওয়ানো সোজা কথা নয়। পদ্মঝির কথা মতো সে বটি পাতিয়া তরকারি কুটিতে বসিয়া গেল। বেলা 8:30টার সময় সবে ডাল ভাত নামিয়াছে। এমন সময় একজন খরিদ্দার টিকিট লইয়া খাইতে আসিল। হাজারি বলিল, আজ্ঞে বাবু, সবে ডাল ভাত নেমেছে, কি দিয়ে খাবেন? লোকটি রাগিয়া বলিল, 9টা বেজেছে, মোটে ডাল ভাত? কিরকম ঠাকুর তুমি? যদু বারুজ্যের হোটেলে এতক্ষণে 3টে তরকারি হয়ে গিয়েছে, এরকম করলেই তোমাদের হোটেল চলেছে। হাজারি বলিল, 9টা তো বাজেনি বাবু, 8:30টা। লোকটার মেজাজ রুক্ষ ধরনের। বলিল, আমি বলছি 9টা, তুমি বলছো 8:30টা, আবার মুখে মুখে তর্ক। আমি ঘড়ি দেখতে জানি নে? সে কথা তো হয়নি বাপু, ঘড়ি কেন দেখতে জানবেন না? আপনারা বড় লোক, কিন্তু 9টা বাজলে কেষ্টনগরের গাড়ি আসে, সে গাড়ি তো এখনো আসেনি। আবার তর্ক? এক চর মারবো গালে। বোধহয় লোকটা মারিয়াই বসিত। ঠিক সে সময় পদ্মঝি গোলমাল শুনিয়া ঘরের মধ্যে ঢুকিয়া বলিল, কি হয়েছে বাবু? লোকটা পদ্মঝির দিকে ফিরিয়া বলিল, তোমাদের এই অসভ্য ঠাকুরটা আমার সঙ্গে মুখোমুখি তর্ক করছে। কি জানো আর, হোটেলের রাঁধুনিগিরি করতে এসে আবার লম্বা লম্বা কথা। আজ দিতাম তোমাকে একটি চর কষিয়ে, টের পেতে তুমি মজা। পদ্মঝি বলিল, যাক বাবু, আপনি ক্ষমা দেন, ওর কথায় চটলে কি চলে? আসুন, আপনি খাবেন এখানে। খাবো কি? তোমাদের ঠাকুর বলছে এখনো কিছু রান্না হয়নি, তাই বলতে গেলাম তো আমার সঙ্গে তর্ক। রান্না হয়নি তো টিকিট বিক্রি করেছিল কেন তোমরা? দেখাবো তোমাদের মজা, যত বদমায়ের সব। পদ্মঝি ঝাঁঝের সহিত বলিল, ঠাকুর তুমি কিরকম মানুষ? বাবুর সঙ্গে মুখোমুখি তর্ক করা তোমার কি দরকার ছিল? রান্না কেনই বা হয় না? যা হয়েছে তাই দিয়ে ভাত দাও আর মাছ ভেজে দাও। যান বাবু, আপনি গিয়ে বসুন। খানিক পরে লোকটা খাওয়া ফেলিয়া বলিল, মাছটা এক্কেবারে পচা। রামো রামো, কেন মরতে এই হোটেলে খেতে এসেছিলুম? ছি ছি। এই ঠাকুর, এদিকে এসো। পদ্মঝি হা হা করিয়া ছুটিয়া আসিল। বলিল, কি হয়েছে বাবু, কি হয়েছে? কি হয়েছে? যত সব ন্যাকামি। মাছ একদম পচা। লোকজনকে মারবার মতলব তোমাদের? না, আজই রিপোর্ট করে দিচ্ছি তোমাদের নামে। রিপোর্টের কথা শুনিয়া পদ্মঝির মুখ শুকাইয়া গেল। সে তাড়াতাড়ি বলিল, বাবু আপনার পায়ে পড়ি, বসুন, না খেয়ে উঠবেন না, আমি দই এনে দিচ্ছি। একদিন যা হয়ে গিয়েছে ক্ষমা ঘেন্না করে নিন বড়বাবু। সে তাড়াতাড়ি দই ও বাতাসা আনিয়া দিল। লোকটি খাইয়া উঠিয়া যাইবার সময় বেজু চক্রবর্তী বিনীত সুরে নিতান্ত কাচুমাচু হইয়া বলিল, বাবু একটা কথা আছে, আপনার টিকিটের পয়সাটা তো নিতে পারিনে, আপনার খাওয়াই হলো না, পয়সা কনা আপনি নিয়ে যান। লোকটা বলিল, না না থাক, পয়সা দিতে হবে না ফেরত, কিন্তু এরকম আর যেন কখনো না হয়।
বেচু চক্রবর্তী জোর করিয়া লোকটার হাতে পয়সা কয়েক আনা গুজিয়া দিল। একটু পরে গদির ঘরে হাজারি ঠাকুরের ডাক পড়িল। হাজারি গিয়া দেখিল সেখানে পদ্মঝি দাঁড়াইয়া আছে। বেচু চক্রবর্তী বলিল, ঠাকুর, খদ্দেরদের সঙ্গে ঝগড়া করতে কতদিন শিখেছ? হাজারি অবাক হইয়া বলিল, ঝগড়া? কার সঙ্গে ঝগড়া করলাম বাবু? পদ্মঝি বলিল, ঝগড়া করছিলে না তুমি ওই বাবুর সঙ্গে? সে মুখোমুখি তক্ক কি? বাবু তো চর মারবেনি, আমি গিয়ে না পড়লে দিত কষিয়ে 2-4 ঘা। আগে কি বলেছে না বলেছে আমি তো শুনিনি। গিয়ে দেখি বাবু রেগে লাল হয়ে গিয়েছেন। ওর কি কাণ্ডজ্ঞান আছে? তখনও সমানে ঝগড়া চালাচ্ছে। বেচু চক্রবর্তী বলিল, খদ্দের যাই কেন বলুক না, তাই শুনে যেতে হবে। এ তুমি বুড়ো হয়ে মরতে চললে আজও শিখলে না তুমি? বাবু, আপনি শুনে বিচার করুন। ঝগড়া তো আমি করিনি। উনি বললেন 9টা বেজেছে, আমি বললাম 8:30 বেজেছে। এই উনি আমায় বললেন আমি কি ঘড়ি দেখতে জানি নে? পদ্মঝি বলিল, তোমার সব মিথ্যে কথা ঠাকুর, ও কথায় কখনো ভদ্রলোক চটে না। তুমি বেয়াদপের মতো তক্ক করছো, তাই বাবু চটে গিয়েছেন। আমি গিয়ে সকানে শুনেছি তুমি যা তা বলেছ। অবশ্য এখানে পদ্মঝির উক্তির সত্যতা সম্বন্ধে কোনো প্রশ্নই চলিতে পারে না, এ কথা হাজারি ভালো করিয়া জানিত। বেচু চক্রবর্তী মহাশয় কাহারও কথা শুনিবেন না। পদ্মঝি যাহা বলিবে তাহাই ধ্রুব সত্য বলিয়া মানিয়া লইবেন। সে অগত্যা চুপ করিয়া রহিল। বেচু চক্রবর্তী বলিল, পচা মাছ কে এনেছিল? হাজারি উত্তর দেবার পূর্বেই পদ্মঝি বলিল, ওই গিয়েছিল বাজারে, ওই এনেছে। হাজারি বিস্ময়ে কাঠ হইয়া গেল। কি সর্বনেশে মিথ্যে কথা! পদ্মঝি খুব ভালো করিয়াই জানে কাল রাত্রে প্রায় 1.5 পোয়া আন্দাজপোনা মাছ উদ্ধৃত হইলে পদ্মঝি তাহাকে বলিয়াছিল মাছগুলো ঢাকিয়া রাখিতে এবং পরদিন কড়া করিয়া আরেকবার ভাজিয়া লইয়া মাছের ঝোল করিতে। তাহা হইলে খরিদ্দার টের পাইবে না যে মাছটা বাসি। বাসি মাছ ভাজা সে খরিদ্দারকে দিতে যায় নাই। পদ্মঝি নিজেই ভাজা মাছ দিবার কথা বলিয়াছিল। কিন্তু এসব কথা বেচু চক্রবর্তীকে বলিয়া কোনো লাভ নাই। বেচু চক্রবর্তী বলিল, তোমার 8 আনা জরিমানা হলো, মাইনের সময় কাটা যাবে, যাও। হাজারি রান্নাঘরে ফিরিয়া আসিল, কিন্তু তাহার চোখ দিয়া যেন জল বাহির হইয়া আসিতে চাইতেছিল। কি অসহ্য অবিচার! সে বাজারে গিয়াছিল ইহা সত্য, মাছ কিনিয়াছিল তাহাও সত্য, কিন্তু সে মাছ পচা মাছ নয়। সে মাছ খরিদ্দারের পাতে দেয়াই হয় নাই, অথচ পদ্মঝি দিব্য তাহার ঘাড়ে সব দোষ চাপাইয়া দিল, আর সে মিথ্যা অপরাধে তাহার হইল জরিমানা। পদ্মদিদি তাহার সঙ্গে যে কেন এমন করিয়া লাগে, কি করিয়াছে সে পদ্মদিদির? রতন ঠাকুর আজ নাই, খাটুনি সবই তাহার উপর। 8-10 জন লোক ইতিমধ্যে টিকিট কিনিয়া আবার ঘরে ঢুকিল, চাকরে জায়গা করিয়া দিল। হাজারি তাড়াতাড়ি আলু ভাজিয়া ইহাদের ভাত দিল। তাহারা খুব গোলমাল করিতে লাগিল, শুধু আলু ভাজা আর ডাল দিয়া খাওয়া যায়? ইহারা সকলেই রেলের যাত্রী। স্টেশন হইতে তাহাদের হোটেলের চাকর বলিয়া আনিয়াছে যে একমাত্র তাহাদেরই হোটেলে এত সকালে সব হইয়া গিয়াছে, মাছের ঝোল অম্বল পর্যন্ত। এখন দেখা যাইতেছে যে ডাল আর আলু ভাজা ছাড়া আর কিছুই হয় নাই। এ কি অন্যায়! পদ্মঝি দরজার কাছে মুখ বাড়াইয়া বলিল, ও ঠাকুর, দাও না মাছ ভেজে। বাবুরা বলছেন শুনতে পাও না? বাবুরা খাবেন কি দিয়ে? অর্থাৎ সেই পচা মাছ ভাজা আবার দাও। আজকার মাছ এখনো কোটা হয় নাই, পদ্ম তাহা জানে। হাজারি ঠাকুর কিন্তু পচা মাছ আর খরিদ্দারের পাতে দিবে না। সে বলিল, ভাজা মাছ আর নাই, যা ছিল ফুরিয়ে গিয়েছে। পদ্মঝি বলিল, তবে একটু বসুন বাবুরা, একখানা তরকারি করে দিচ্ছে, বসুন আপনারা, উঠবেন না। শিক্ষামতো মতি চাকর আসিয়া বলিল, ও ঠাকুর, বনগাঁয়ের গাড়ি আসবার যে সময় হলো, রান্নাবান্না কিছু হলো না এখনো, ঘন্টা পড়ে গিয়েছে যে। খরিদ্দারেরা ব্যস্ত সমস্ত হইয়া উঠিল। ইহারাও সে গাড়িতে কৃষ্ণনগরে যাইবে। একজন বলিল, ঘন্টা পড়ে গিয়েছে? মতি চাকর বলিল, হ্যাঁ বাবু, অনেকক্ষণ, গাড়ি গাংনাপুর ছেড়েছে, এলো বলে। মাছ ভাজা খাওয়া মাথায় থাকুক, তাহারা তাড়াতাড়ি উঠিতে পারিলে বাঁচে। গাড়ি ফেল হইয়া গেলে অনেকক্ষণ আর গাড়ি নাই। পদ্মজি বলিল, আহা, উঠবেন না বাবুরা, ধীরে সুস্থে খান, মাছ ভেজে দাও ঠাকুর, আমি তাড়াতাড়ি কুটে দিচ্ছি, বসুন বাবুরা। খরিদ্দারেরা উঠিয়া পড়িল। ধীরভাবে বসিয়া খাওয়ার তাহাদের পক্ষে সম্ভব না। তাহারা চলিয়া যাইতেই পদ্মঝি বলিল, যাক, এবার মাছগুলো কুটি। এত সকালে কোন হোটেলে রান্না হয়েছে? 6খানা মাছের গাদা বেঁচে গেল। এই জুয়াচুরিগুলো হাজারি পছন্দ করে না, শুধু এখানে বলিয়া নয়, রেলবাজারের সব হোটেলেই এই ব্যাপার। সে দেখিয়া আসিতেছে। খরিদ্দারকে খাওয়াইতে বসাইয়া দিয়া বলে, বাবু, গাড়ির ঘন্টা পড়ে গেল। খরিদ্দার আধপেটা খাইয়া উঠিয়া যায়। হোটেলের লাভ,
ছি, ন্যায্য পয়সা গুনিয়া লইয়া একই জুয়াচুরি। হাজারি ঠাকুর এতদিন এখানে কাজ করিতেছে, কখনো মুখ দিয়া কথা বাহির করে নাই যে ট্রেনের সময় হইয়া গেল। অনেক সময় ট্রেনের সময় না হইলেও ইহারা মিথ্যা করিয়া ধোয়া তুলিয়া দেয়, যাহাতে খরিদ্দার ব্যস্ত হইয়া পড়ে। অধিকাংশই পাড়া গিয়ে লোক, রেলের টাইম টেবিল মুখস্থ করিয়া তাহারা বসিয়া নাই। ইহাদের ধাঁধা লাগাইয়া দেওয়া কঠিন কাজ নয়। মতি চাকরকে শেখানো আছে, সে সময় বুঝিয়া রেলগাড়ির ধোয়া তুলিয়া দিবে। আজ 5 বছর হাজারি দেখিয়া আসিতেছে এই ব্যাপার। নিজের হোটেল যখন সে খুলিবে, ব্যবসাতে লাভ করিবার জন্য এসব হীন ও নীচ কৌশল সে অবলম্বন করিবে না। ন্যায্য পয়সা লইবে, ন্যায্য মতো পেট ভরিয়া খাইতে দিবে। এসব নিরীহ পল্লীবাসী রেলযাত্রীদের ঠকাইয়া পয়সা না লইলে যদি তাহার হোটেল না চলে, না হয় নাই চলিল হোটেল। ফাঁকি দেওয়া যায় না হাটুরে খরিদ্দারদের। আজ মদনপুরের হাট এখানকারও হাট। পাড়াগা হইতে দুধ ও তরিতরকারি লইয়া বহু লোক আসে, তাহারা অনেকে এখানে খায়। বারবার যাতায়াত করিয়া তাহারা চালাক হইয়া গিয়াছে। মতি চাকর প্রথম প্রথম 2-1 বার ইহাদের উপর কৌশল খাটাইতে গিয়া বেকুব বনিয়াছে। তাহারা বলে, হোক হোক গাড়ির ঘণ্টা, লাও তুমি, না হয় পরের গাড়িটায় যাবানি। তা বলে সারাদিন খাটবার পরে ভাত ফেলে তো উঠতে পারি নে। হাতে লিয়ে এসো আর 2 হাতা ডাল, ও ঠাকুর। হাটুরে লোকজন খাইতে আসিতে আরম্ভ করিল। বেলা 1টা। ইহাদের জন্য আলাদা বন্দোবস্ত। ইহারা চাষা লোক, খায় খুব বেশি। তাছাড়া খুব শৌখিন রকমের খাদ্য না পাইলেও ইহাদের ক্ষতি নাই, কিন্তু পেট ভরা চাই। সাধারণ বাবু খরিদ্দারদের জন্য যে চাল রান্না হয়, ইহাদের সে চাল নয়। মোটা নাগরা চালের ভাত ইহাদের জন্য বরাদ্দ, ফ্যান মিশানো ডাল ও একটা চচ্চড়ি। ইহাদের সাধারণত দেয়া হয় চিংড়ি মাছ বা কুচা মাছ। পোনা মাছ ইহাদের দিয়া পারা যায় না। কুচো চিংড়ি কিছু বেশি দিতেও গায়ে লাগে না। ইহাদের মধ্যে অনেক সময় হাজারির নিজের গ্রামের লোকও থাকে, তাহাদের মুখে বাড়ির খবর পাওয়া যায়। কিন্তু আজ তাহার স্বগ্রাম হইতে কেহ আসে নাই। রতন ঠাকুর নাই। একা হাতে এতগুলি লোকের রান্না ও পরিবেশন করিয়া হাজারি নিতান্ত ক্লান্ত দেহে যখন খাইতে বসিবার জোগাড় করিতেছে, তখন বেলা প্রায় 3টার কম নয়। পদ্মঝি অনেকক্ষণ পূর্বেই থালায় ভাত বাড়িয়া লইয়া চলিয়া গিয়াছে। বেচু চক্রবর্তী গদিতে বসিয়া এবেলার ক্যাশ মিলাইতেছেন। এ সময় পাশের হোটেলের বংশীধর ঠাকুর আসিয়া বলিল, ও ভাই হাজারি, 2টো ভাত হবে? বংশীধর মেদিনীপুর জেলার লোক, তবে বহুকাল রানাঘাটে থাকায় কথার বিশেষ কোনো টান লক্ষ্য করা যায় না। সে বলিল, আমার এক ভাগ্নে এসেছে হঠাৎ, এখন এই 3টের গাড়িতে। আজ হাটবার, হাটুরে খদ্দেরদের দল খেয়ে গিয়েছে, আমাদের খাওয়াও চুকেছে, তাই বলে দেখে আসি যদি। হাজারি বলিল, হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও গিয়ে, ভাত যা আছে খুব হয়ে যাবে। বংশীধরের ভাগিনী আসিল, চমৎকার চেহারা, 18-19-এর বেশি বয়স নয়। তাহাকে আসন করিয়া ভাত দিতে গিয়া হাজারি দেখিল ডেকচিতে যা ভাত আছে তাহাতে 2জনের কুলায় না। বংশীধরের ভাগ্নেটি পল্লীগ্রামের স্বাস্থ্যবান ছেলে, নিশ্চয় 2টি বেশি ভাত খায়, তাহারই পেট ভরিবে কিনা সন্দেহ। হাজারি উহাকে সব ভাতগুলি বাড়িয়া দিল, ডাল তরকারি যাহা ছিল তাহাও দিল। সে খাইতে খাইতে বলিল, মাছ নেই? না বাবা, মাছ সব ফুরিয়েছে। আজ এখানকার হাটবার, বড্ড খদ্দেরের ভিড়, মাছের টান, ডাল তরকারির টান, সবেরই টান। তোমার খাওয়ার বড্ড কষ্ট হলো বাবা, তা বসো, 2 পয়সার দই আনিয়ে দিই। না না থাক, আপনার দই আনতে হবে না। না বাবা বসো, বংশীধরের ভাগ্নে যা, আমার ভাগ্নেও তাই, পাশাপাশি হোটেল, এতদিন কাজ করছি। হাজারি নিজে গিয়া দই আনিয়া দিল। ছেলেটি জিজ্ঞাসা করিল, আচ্ছা মামা, এখানে কোনো চাকরি খালি আছে? কি চাকরি বাবা? এই ধরুন হোটেলের রাঁধুনিগিরি কি এমনি? কাজের চেষ্টায় ঘুরছি, এখানে কিছু হবে মামা? মামা বলিয়া ডাকিতে ছেলেটির উপর হাজারির কেমন স্নেহ হইল। সে একটু ভাবিয়া বলিল, না বাবা, আমার সন্ধানে তো নেই, কিন্তু একটা কথা বলি, হোটেলের রাঁধুনিগিরি করতে যাবে কেন তুমি? দিব্যি সোনার চাঁদ ছেলে, এ লাইনে বড় কষ্ট, এ তোমাদের লাইন নয়। পড়াশোনা কদ্দূর করেছ? ছেলেটি অপ্রতিভের সুরে বলিল, না মামা, বেশি করিনি। আমাদের গায়ের ছাত্রবৃত্তি স্কুলের 4th ক্লাস পর্যন্ত পড়েছিলাম, তারপর বাবা মারা গেলেন, আর লেখাপড়া হলো না। তোমার নামটি কি? শ্রী নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। হঠাৎ একটা চিন্তা বিদ্যুতের মতো হাজারির মনের মধ্যে খেলিয়া গেল। চমৎকার ছেলেটি, ইহার সঙ্গে টেপির বিবাহ দিলে বড় সুন্দর বানায়।
কিন্তু তাহা কি ঘটিবে? ভগবান কি এমন পাত্র টেপির ভাগ্যে জুটাইয়া দিবেন? ছেলেটি খাওয়া শেষ করিয়া উঠিয়া বলিল, আপনার খাওয়া হয়েছে মামা? এবার খেতে বসবো বাবা, আমাদের খাওয়া এরকম, বেলা 3টার এদিকে বড় একটা মেটে না। সেই জন্যই তো বলছি বাবা, এসব ছ্যাঁচড়া লাইন তোমাদের জন্য নয়। এসব রান্না কাজ বড় ঝঞ্ঝাটের কাজ। ছেলেটি একটু হতাশ সুরে বলিল, তবে কোন লাইন ধরবো বলুন মামা? কত জায়গায় ঘুরে বেরিয়ে দেখলাম, আজ 6 মাস ধরে ঘুরছি, কোথাও কিছু জোটাতে পারিনি। আপনি বলছেন রাঁধুনির কাজ। কলকাতার একটা হোটেলের বাইরে লেখা ছিল 2জন চাকর চাই। আমি গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করলাম। বললে কি? আমি বললাম চাকরের কাজ খালি আছে, দেখে এসেছি। বললে তুমি ভদ্রলোকের ছেলে, এ কাজ তোমার জন্য নয়। কত করে বললাম, কিছুতেই নিলে না। হাজারি অবাক হইয়া শুনিতেছিল, বলিল, বলো কি? তারপর শুনুন, কোথাও চাকরি জোটে না। কলকাতায় শেষকালে খেতে পাইনে এমন হলো, 2-1 দিন তো না খেয়েই কাটলো। তারপর ভাবলাম আমার এক মামা রানাঘাটে হোটেলে কাজ করেন, সেখানেই যাই। তাই আজ এলাম। উনি আমার আপন মামা নয়, মায়ের জ্ঞাতি ভাই। তাই এখানেও আপনি বলছেন এই লাইন আমার জন্য নয়। তবে কোথায় যাব আর কি বা করব? ছেলেটির হতাশার সুর এবং তাহার দুঃখ কষ্টের কাহিনী হাজারির মনে বড় লাগিল। সে তখনও ভাবিতেছিল, আহা ছেলে মানুষ, আমার বড় ছেলে সন্তু বেঁচে থাকলে এত বড়টা হতো। টেপির সঙ্গে ভারী মানায়, সোনার চাঁদ হেন ছেলে। টেপিকে আর সে অদেষ্ট করেছে? নাইবা হলো চাকরি, ও গিয়ে টেপিকে বিয়ে করে আমার বড় ছেলে হয়ে আমার গায়ের ভিটেতে গিয়ে বসুক, ওকে কোনো কষ্ট করতে হবে না। আমি নিজে রোজগার করে ওদের খাওয়াবো, জমি জমাও তো আছে কিছু। খাওয়া শেষ করিয়া বংশীধরের ভাগ্নেটি চলিয়া গেল বটে, কিন্তু হাজারির প্রাণে যেন কি এক অনির্দেশ্য নতুন সুরের রেশ লাগাইয়া দিয়া গেল। তরুণ মুখের ভঙ্গি, তরুণ চোখের চাহনি হইতে এত প্রেরণা পাওয়া যায়। জীবনে এসব নবীন অভিজ্ঞতা হাজারির। বৈকালে চূর্ণির ধারে গাছতলায় নির্জনে বসিয়া সে কত স্বপ্ন দেখিল, নতুন সব স্বপ্ন। টেপির সহিত বংশীধরের ভাগ্নেটির বিবাহ হইতেছে, বাধা কিছুই নাই, তাহাদেরই পাল্টি ঘর। টেপির ক্ষুদ্র কোমল হাতখানি নরেনের বলিষ্ঠ হাতে তুলিয়া দিয়াছে। 2 হাত একত্র মিলাইয়া হাজারি মেয়ে জামাইকে আশীর্বাদ করিতেছে। টেপির মার চোখ দিয়া আনন্দে জল পড়িতেছে। কি সুন্দর সোনার চাঁদ জামাই! কেন সে হোটেলে রাঁধুনিগিরি করিতে যাইবে ছেলে বয়সে? হাজারি নিজের হোটেলে জামাই থাকিবে ম্যানেজার, চক্রবর্তী মহাশয়ের মতো গদিতে বসিয়া খরিদ্দারকে টিকিট বিক্রয় করিবে, হিসাবপত্র রাখিবে। দ্বিগুণ খাটিবার উৎসাহ আসিবে হাজারির। জামাইও যা, ছেলেও তাই। অত বড়, অত সুন্দর, উপযুক্ত ছেলে। টেপি সারা জীবনের আনন্দ ও সাধের জিনিস। ওদের দুজনের মুখের দিকে চাহিয়া সে প্রাণপণে খাটিবে। 3 মাসের মধ্যে হোটেল দাঁড় করাইয়া দিবে। বেলা পড়িল, চূর্ণির খেয়ায় লোক পারাপার হইতেছে। যাহারা শহরে কেনাবেচা করিতে আসিতেছিল, এই সময় তাহারা বাড়ি ফেরে। একবার কুসুমের সঙ্গে দেখা করিয়া হোটেলে ফিরিতে হইবে। গাছতলায় বসিয়া আর বেশিক্ষণ আকাশ কুসুম ভাবিলে চলিবে না। রতন ঠাকুর সম্ভবত এবেলাও দেখা দিতেছে না, তাহাকে একাই সব কাজ করিতে হইবে। কিন্তু সত্যই কি আকাশ কুসুম? হোটেল তাহার হইবে না? টেপির সঙ্গে ওই ছেলেটির? যাক, বাজে ভাবনার দরকার নেই, দেরি হইয়া যাইতাছে। পদ্মঝি বৈকালের দিকে হাজারিকে বলিল, বলি, হ্যাঁ গো ঠাকুর, আজ মাছের মুড়োটা কি হলো গা? আজ তো কর্তাবাবুর জ্বর, তিনি বেলা 11টার মধ্যে চলে গিয়েছেন। অত বড় মুড়োটার কি একটা টুকরো চোখে দেখতে পেলাম না। হাজারি মাছের মুড়োটা লুকাইয়া কুসুমকে দিয়া আসিয়াছিল। বড় মাছের মুড়ো সাধারণত কর্তার বাসায় যায়, কিন্তু আজ কর্তার অসুখ, তিনি বেশিক্ষণ হোটেলে ছিলেন না। মুড়োটা পদ্মঝি নিজের বাড়ি লইয়া যাইত। হাজারি কখনো মুড়ো নিজে খায় নাই, রতন ঠাকুর খাইয়াছে। পদ্মঝি তো প্রায়ই লইয়া যায়। হাজারির দাবি কি থাকিতে পারে না মুড়োর ওপর? তাই সে সেটা কুসুমকে দিয়া আসিয়াছিল। যখন ছুটি করিয়া চূর্ণির ঘাটে বেড়াইতে যায়, তখন পদ্মঝির প্রশ্নের উত্তরে হাজারি বলিল, কেন গা পদ্ম দিদি, এতক্ষণ পরে মুড়োর খোঁজ হলো? এতক্ষণ পরেই হোক আর যতক্ষণ পরেই হোক, কি হলো মুড়োটা? আমায় কি একদিন খেতে নেই? তোমরা তো সবাই খাও, আমি আজ খেয়েছি। কই, মুড়োর কাটা চোকরা তো কিছু দেখলাম না, কোথায় বসে খেলে? হাজারির বিব্রত ভাব পদ্মঝির চোখ এড়াইল না। সে চড়া গলায় বলিল, খাওনি তুমি, খেলে কিছু বলতাম না, তুমি সেটা লুকিয়ে বিক্রি করেছ। কেমন, ঠিক কথা কিনা?
চোর, জুয়া চোর কোথাকার, হোটেলের জিনিস নুকিয়ে নুকিয়ে বিক্রি। আচ্ছা, তোমার চুরির মজা টের পাওয়াচ্ছি, আসুক কর্তা। হাজারি বলিল, না পদ্মদিদি, বিক্রি করব কাকে? রাধা মুড়ো কে নেবে? সত্যি আমি খেয়েছি। আবার মিথ্যে কথা। আমি এতকাল হোটেলে কাজ করে হাতে ঘাঁটা পরিয়ে ফেলনু, মাছের মুড়োর কাটা চোকরা আমি চিনি নে। অত বড় মুড়োটা 4 আনার কম বিক্রি করনি, জমা দাও সে পয়সা গদিতে। ওবেলা নইলে দেখো কি হাল করি কর্তার সামনে। আচ্ছা, নিও 4 আনা পয়সা, আমি দেব। একটু মুড়ো খেয়ে যদি দাম দিতে হয় তাই নিও। পদ্মঝি একটুখানি নরম হইয়া বলিল, তাহলে বেঁচেছিলে ঠিক। না পদ্মদিদি, তবে কি করলে ঠিক করে বলো। তোমার তো পয়সা পেলেই হলো, সে খোঁজে তোমার কি দরকার? দরকার আছে তাই বলছি। কোথায় গেল মুড়োটা বলো, নইলে কর্তার সামনে তোমার অপমান করব। বলো এখনো। আমি খেয়েছি। আবার আমার সঙ্গে চালাকি করে তুমি পারবে ঠাকুর? আমি এবার বুঝতে পেরেছি মুড়ো কোথায় গেল তোমার। সেই হাজারি জানে পদ্ম কি বলিতে যাইতেছে। সে পদ্মঝির মুখের কথা চাপা দিবার জন্য তাড়াতাড়ি বলিল, পদ্ম দিদি, তোমাদের তো খেয়ে পড়ে মানুষ হচ্ছে গরিব বামুন, কেন আরো সামান্য জিনিস নিয়ে বকাঝকা করো? এ কথায় পদ্মঝি নরম না হইয়া বরং আরো উগ্র হইয়া উঠিল। বলিল, নিজে খেলে কিছু বলতাম না ঠাকুর, কিন্তু হোটেলের জিনিস পর দিয়ে খাওয়ান সহ্যি হয় না। এর একটা বিহিত না করে আমি যদি ছাড়ি তবে আমার নামে কুকুর পোষো, এই বলে দিচ্ছি সোজা কথা। হাজারি ভয়ে ও উদ্বেগে কাঠ হইয়া গেল। নিজের জন্য নয়, কুসুমের জন্য। পদ্মঝির অসাধ্য কাজ নাই, সে না জানি কি করিয়া বসিবে। কুসুমের শাশুড়ির কানে হয়তো কত রকমের কথা উঠাইবে। তাহার উপরে যদি কুসুমের বাপের বাড়ি অর্থাৎ তাহার স্বগ্রামে সে কথা গিয়া পৌঁছায়, তবে উভয়েরই লজ্জায় মুখ দেখানো ভার হইয়া উঠিবে সেখানে। অথচ কুসুম নিরপরাধ। পদ্মঝি চলিয়া গেল। হাজারি ভাবিয়া চিন্তিয়া রতন ঠাকুরের শরণাপন্ন হইল। তাহার আত্মীয়কে বিনা পয়সায় খাওয়ানোর ষড়যন্ত্রের মধ্যে হাজারি ছিল, সুতরাং রতন হাজারির দিকে টানিত। সে বলিল, তুমি কিছু ভেবো না হাজারিদা, পদ্মদিদিকে আমি ঠান্ডা করে দেব। মুড়ো বাইরে নিয়ে যাবে তা আমায় একবারখানি জানালে হতো নি? তোমায় কত বুঝিয়ে পারবো আমি। কিছু পরে সন্ধ্যার দিকে বেচু চক্রবর্তী আসিলেন। চাকর হুকায় জল ফিরাইয়া তামাক সাজিয়া আনিল। হুকা হাতে লইয়া বেচু চক্রবর্তী বলিলেন, ধুনো গাঙ্গা জাল দে আগে, আর পদ্মকে বাজারের ফর্দ দিতে বলে দে। কয়লাওয়ালা মহাবীর প্রসাদ বসিয়াছিল পাওনার প্রত্যাশায়। তাহাকে বলিলেন, সন্ধ্যের সময় এখন কি? ওবেলা তো 12.5 আনা নিয়ে গিয়েছ, আবার এবেলা দেওয়া যায়? কাল এসো। তোমার কি? একটু রোগা কালো মতো লোক হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, বাবু, সেদিন কুমড়ো দিয়ে গেলাম, তার পয়সা। কুমড়ো? কে কুমড়ো নিয়েছে? আজ্ঞে বাবু, আপনাদের হোটেলে দিয়ে গিয়েছিলাম, 6 আনা দাম বললেম। তা তিনি বললেন 5 গন্ডা পয়সা হবে। তা বলি ভদ্রলোকের কথা, তাই দেন। তিনি বললেন আজ নয়, বুধবারে এসে নিয়ে যেন। তাই এলাম। 6 আনা পয়সার কুমড়ো ধারে নিয়েছে কে? খাতায় কি বাজারের ফর্দের মধ্যে তো ধরা নেই? এ তো বাপু আশ্চর্য কথা। আমরা ধারে জিনিসপত্র খরিদ করিনি, যা কিনি তার নগদ। কে তোমার কাছে কুমড়ো নিল? আচ্ছা দাঁড়াও দেখি। বেচু রতন ও হাজারি ঠাকুরকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন। তাহারা কুমড়ো কেনা তো দূরের কথা, গত 5-6 দিনের মধ্যে কুমড়ার তরকারি রাঁধে নাই। বলিল, কোনো কুমড়া চক্ষেও দেখি নাই এই কয়দিনে। কথাবার্তার মধ্যে পদ্মঝি বাজারের ফর্দ লইয়া ঘরে ঢুকিতে কুমড়ালা বলিয়া উঠিলেন, এই যে ইনিই তো নিলেন সেই কুমড়ো মা ঠাকুরন। বললেন বুধবারে আসতি, তাই আজ এলাম। বাবু জিজ্ঞেস করছিলেন কুমড়ো কে নিলেন। পদ্মঝি হঠাৎ যেন একটু অপ্রস্তুত হইয়া পড়িল। বলিল, হ্যাঁ, কুমড়া নিয়েছিলাম তো কি হবে? 5 আনা পয়সা নিয়ে কি পালিয়ে যাব? দিয়ে দাও তো কর্তাবাবু ওর পয়সা মিটিয়ে, আমি এরপরে। বেচু চক্রবর্তী দ্বিরুক্তি না করিয়া কুমড়োওয়ালাকে পয়সা মিটাইয়া দিলেন। সে চলিয়া গেল। রতন ঠাকুর আড়ালে গিয়া হাজারিকে বলিল, হাতে হাতে ধরা পড়ে গেল পদ্মদিদি, কিন্তু কর্তাবাবুর দরদটা একবার দেখেছো তো হাজারিদা? ও আর দেখা দেখি কি, দেখেই আসছি। আমি যদি কুমড়ো নিতাম তবে পদ্মদিদি আজ রসাতল বাঁধাতো, কর্তাবাবু তাতে সাই দিত। এ তো আর তুমি আমি নই, এই হোটেলে পদ্মদিদি মালিক। তুমি এবার একবার বলো পদ্মদিদিকে মুড়োর কথাটা, নইলেও এক্ষুনি লাগাবে কর্তাকে। রতন পদ্মঝিকে আড়ালে বলিল, ও পদ্মদিদি, গরিব বামুন তোমাদের দরে করে খাচ্ছে, কেন আর ওকে নিয়ে অমন করো? একটা মুড়ো যদি সে খেয়েই থাকে, এতদিন খাচ্ছে এখানে, তা নিয়ে তাকে অপমান করো না।
সবাই তো নেয়, কেউ তো নিতে ছাড়ে না। আমি নিই নে, তুমি নাও না, বেচারিকে কেন বিপদে ফেলবে? পদ্মছি বলিল, ও খায়নি, ও এখান থেকে বের করে ওর সে পেয়ারের কুসুমকে দিয়ে এসেছে। আমি কচি খুকি, কিছু বুঝি নে, নচ্ছার বদমাইশ লোক কোথাকার। রতন হাসিয়া বলিল, যা বোঝে সে করুক গিয়ে পদ্ম দিদি, তোমার আমার কি? সে মুড়ো নিজে খায়, পরকে দেয়, তোমারটা দেখবার দরকার কি? তুমি কিছু বলো না আজ আর ওকে। পদ্মঝি কুমড়ার ব্যাপার লইয়া কিছু অপ্রস্তুত হইয়া পড়িয়াছিল, নতুবা সে রতনের কথা এত সহজে রাখিত না। বলিল, তাহলে বারণ করে দিও ওকে, বার দিগর যেন এমন আর না করে, তাহলে আমি অনর্থ বাঁধাবো, কারোর কথা শুনবো নে। সে রাত্রে হোটেলের কাজকর্ম চুকাইয়া হাজারি চূর্ণির ধারে বেড়াইতে গেল। দিব্য জ্যোৎস্না রাত প্রায় 12:30 বাজে। আজকে সর্বনাশী না আর একটু হলে হইয়াছিল। তাহার নিজের জন্য সে ভাবে না, ভাবি কুসুমের জন্য। কুসুম পাড়াগাঁয়ের মেয়ে, সেখানে তার বদনাম রটিলে উভয়েরই সেখানে মুখ দেখানো চলিবে না। আর তাহার এই বয়সে এই বদনাম রটিলে লোকে বা কি বলিবে? কুসুমকে সে মেয়ের মতো দেখে, ভগবান জানেন। ওসব খেয়াল তাহার থাকিলে এই রানাঘাট শহরে সে কত মেয়ে জুটাইতে পারিত। এই রাধাবল্লভতলার মাটি ছুঁইয়া সে বলিতে পারে জীবনে কোনোদিন ওসব খেয়াল তার নাই। বিশেষত কুসুম, ছি ছি, টেপির সঙ্গে যাহাকে সে অভিন্ন দেখে না, তাহার সম্বন্ধে রতন ঠাকুরের কাছে পদ্মঝি যেসব বিশ্রী কথা বলিয়াছে, শুনিলে কানে আঙুল দিতে হয়। রাত প্রায় 1:30 বাজিয়া গেল। শহর নিশুতি হইয়া গিয়াছে। কেবল কুণ্ডিদের চূর্ণির ধারের কাঠের আড়তে হিন্দুস্তানি কুলিরা ঢোলক বাজাইয়া বিকট চিৎকার শুরু করিয়াছে। ওই উহাদের নাকি গান। যখন নর্থ বেঙ্গল এক্সপ্রেস আসিয়া দাঁড়ায় স্টেশনে, তখন সে হোটেল হইতে বাহির হইয়াছে। আর এখন স্টেশন পর্যন্ত নিস্তব্ধ হইয়া গিয়াছে, কারণ এত রাত্রে কোনো ট্রেন আসে না। রাত 4টা হইতে আবার ট্রেন চলাচল শুরু হইবে। হোটেলের দরজা বন্ধ। ডাকাডাকি করিয়া মতি চাকরের ঘুম ভাঙাইতে তার প্রবৃত্তি হইল না। বড় গরম, স্টেশনের প্ল্যাটফর্মে না হয় বাকি রাতটুকু কাটাইয়া দেওয়া যাক। আজ রাত্রে ঘুম আসিতেছে না চোখে। ভোরে উঠিয়া হোটেলের সামনে আসিয়া হাজারি দেখিল হোটেলের দরজা এখনো বন্ধ। সে একটু আশ্চর্য হইল। মতি চাকর তো অনেকক্ষণ উঠিয়া অন্যদিন দরজা খোলে, ডাকাডাকি করিয়াও কাহারও সাড়া পাওয়া গেল না। তারপর গদির ঘরের জানলা দিয়া ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিতে গিয়া হাজারি লক্ষ্য করিল বাসনের ঘরের মধ্যে অত আলো কেন। ঘুরিয়া আসিয়া দেখিল বাসনের ঘরের দরজা খোলা, ঘরের মধ্যে কেহই নাই। মতি চাকরের সারা শব্দ নাই কোনো দিকে। এরকম তো কখনো হয় না। এমন সময় যদুবারুজ্যের হোটেলের চাকর নিমায় গয়ালাপাড়া হইতে চায়ের দুধ লইয়া ফিরিতেছে। দেখা গেল যদুবারুজ্যের হোটেলে একটা চায়ের স্টলও আছে। খুব সকাল হইতে সেখানে চা বিক্রি শুরু হয়। হাজারির ডাকে নিমাই আসিল। দুজনে ঘরের মধ্যে ঝুঁকিয়া দেখিল মতি চাকর খাবার ঘরে শুইয়া দিব্যি নাক ডাকাইয়া ঘুমাইতেছে। উভয়ের ডাকে মতি ধর্মর করিয়া উঠিল। হাজারি বলিল, মতি, দোর খোলা কেন? মতি বলিল, তা তো জানি নে, তুমি রাত্রিরে ছিলে কোথায়, দোর খুলল কে? তিনজনে ঘরের মধ্যে আসিয়া এদিক ওদিক দেখিল। হঠাৎ মতি বলিয়া উঠিল, হাজারিদা, সর্বনাশ! থালা বাসন কোথায় গেল? একখানাও তো দেখছি নে। সে কি? তিনজনে মিলিয়া তন্ন তন্ন করিয়া খুঁজিয়াও কোনো ঘরে বাসনের সন্ধান পাওয়া গেল না। নিমাই বলিল, চায়ের দুধটা দিয়ে আসি হাজারিদা, বাসন সব চক্ষুদান দিয়েছে কে? তোমাদের কর্তাকে ডেকে নিয়ে এসো। ইতিমধ্যে রতন ঠাকুর আসিল। সেই গিয়া বেচো চক্রবর্তীকে ডাকিয়া আনিল। পদ্মঝিও আসিল। চুরি হইয়া গিয়াছে শুনিয়া পাশের হোটেল হইতে যদুবারুজ্যে আসিলেন। বাজারে লোকজন জড়ো হইল। থানায় খবর দিতে তখনই এসআই নেপালবাবু ও দুজন কনস্টেবল আসিল। হৈ হৈ বাঁধিয়া গেল। বেচু চক্রবর্তী মাথায় হাত দিয়া ততক্ষণ বসিয়া পড়িয়াছেন। প্রায় 60-70 টাকার থালা বাসন চুরি গিয়াছে। বেচু চক্রবর্তী বলিলেন, হাজারি রাত্রিরে কোথায় ছিলে? স্টেশনের প্ল্যাটফর্মে বাবু, বড্ড গরম হচ্ছিল তাই ঘাটের ধার থেকে ফিরে ওখানেই রাত কাটালাম। নেপালবাবু জিজ্ঞাসা করিলেন, কত রাত্রে প্ল্যাটফর্মে শুয়েছিলে? কোন প্ল্যাটফর্মে? আগে বনগা লাইনের প্ল্যাটফর্মের বেঞ্চির ওপর। তোমার সেখানে কেউ দেখেছিল? না বাবু, তখন অনেক রাত। কত? 1:30টার বেশি। এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে? রোজ খাওয়া দাওয়ার পরে আমি দুবেলায় চূর্ণির খেয়াঘাটে গিয়ে বসি, কালও সেখানে ছিলাম। আর কোনোদিন হোটেল ছেড়ে প্ল্যাটফর্মে শুয়েছিলে? মাঝে মাঝে শুই, তবে খুব কম। এ সময় বেচু চক্রবর্তীকে পদ্মঝি চুপি চুপি কি বলিল। বেচু চক্রবর্তী নেপালবাবুকে বলিলেন, দারোগাবাবু, একবার ঘরের মধ্যে একটা কথা শুনে যান দয়া করে। ঘরের ভিতর হইতে কথা শুনিয়া আসিয়া নেপালবাবু বলিলেন, হাজারি ঠাকুর, তুমি কুসুমকে চেনো? হাজারির মুখ শুকাইয়া গেল।
ইহার মধ্যে ইহারা কুসুমের কথা আনিয়া ফেলিল কেন? কুসুমের সঙ্গে ইহার কি সম্পর্ক? হাজারির মুখের ভাব নেপালবাবু লক্ষ্য করিলেন। হাজারির উত্তর দিতে একটু দেরি হইতেছিল। নেপালবাবু ধমক দিয়া বলিলেন, কথার জবাব দাও। হাজারি থতমত খাইয়া বলিল, আগে চিনি। পদ্মঝি দোরের কাছে মুখে আঁচল চাপা দিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া হাজারি বুঝিল কুসুমের কথা সেই কর্তাকে বলিয়াছে, নতুবা তিনি অতশত খোঁজ খবর রাখেন না। কর্তামশায় দারোগাকে বলিয়াছেন কথাটা, সে ওই পদ্মঝির উস্কানিতে। কুসুম থাকে কোথায়? গোয়ালাপাড়ায়, বড় বাজারের ওদিকে। সে কি করে? দুধ দই বেচে, গরিব লোক। বয়স কত? এই 24-25। পদ্মঝি একটু মুচকি হাসিল এই উত্তর শুনিয়া। হাজারির তাহার চোখ এড়াইল না। দারোগা বাবুর প্রশ্নের গতি তখনও সে বুঝিতে পারে নাই, কিন্তু পদ্মঝির মুখের মুচকি হাসি দেখিয়া সে বুঝিল কেন ইহারা কুসুমের কথা এত করিয়া জিজ্ঞেস করিতেছে। তোমার সঙ্গে কুসুমের কতদিনের আলাপ? সে আমার গায়ের মেয়ে। সে যখন ছেলে মানুষ তখন থেকে তাকে জানি। তার বাবা আমার বন্ধু লোক, আমাদের পাড়ার পাশেই। কুসুমের সঙ্গে তুমি প্রায়ই দেখাশোনা করো না? মাঝে মাঝে দেখা করি বই কি, গায়ের মেয়ে, তার তত্ত্বাবধান করার তো দরকার। নেপালবাবু হঠাৎ হাসিয়া বলিলেন, নিশ্চয়ই দরকার। এখানে তার শ্বশুর বাড়ি? আজ্ঞে হা। স্বামী আছে? না, আজ 4-5 বছর মারা গিয়েছে। শাশুড়ি আছে বাড়িতে, এক দেওর পো আছে। তুমি মাঝে মাঝে হোটেলের রান্না জিনিস তাকে দিয়ে আসো? লজ্জায় ও সংকোচে হাজারি যেন কেমন হইয়া গেল। এসব কথা এখানে কেন? পদ্মজি খিলখিল করিয়া হাসিয়া উঠিয়াই মুখে আঁচল চাপা দিল। নেপালবাবু ধমক দিয়া বলিলেন, আহ, হাসি কিসের? এটা হাসির জায়গা নয়, চুপ। কিন্তু দারোগাবাবু ধমক দিলে কি হইবে? পদ্মঝির হাসি সংক্রামক হইয়া উঠিয়া উপস্থিত লোকজন সকলেই মুখে একটা চাপা হাসির ঢেউ আনিয়া দিল। অন্য লোকের হাসি হাজারি তত লক্ষ্য করে নাই, কিন্তু পদ্মঝির হাসিতে সে কিসের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ঠাওর করিয়া মরিয়া হইয়া বলিয়া উঠিল, দারোগাবাবু, সে গরিব লোক, আমাদের গায়ের মেয়ে। সে আমাকে বাবা বলে ডাকে। আমার সে মেয়ের মতো, তাই মাঝে মাঝে কোনোদিন একটু আধটু তরকারি কি রাধা মাংস তাকে দিয়ে আসি। কত তো ফেলা ঝোলা যায়, তাই ভাবি যে একজন গরিব মেয়ে। বুঝেছি, থাক, আর তোমার লেকচার দিতে হবে না। কাল রাত্রে তুমি সেখানে গিয়েছিলে? আগে না বাবু। আজ সকালে গিয়েছিলে? না বাবু, সকালে প্ল্যাটফর্ম থেকেই হোটেলে এসেছি। দারোগাবাবু অন্য সকলের জবানবন্দি লইয়া ছাড়িয়া দিলেন। কেবল মতি চাকর ও হাজারিকে বলিলেন, আমার সঙ্গে তোমাদের থানায় যেতে হবে। কনস্টেবলদের বলিলেন, এদের ধরে নিয়ে চলো। মতি কান্নাকাটি করিতে লাগিল, একবার বেচু চক্করতে, একবার দারোগাবাবুর হাতে পায়ে পড়িতে লাগিল। সে সম্পূর্ণ নির্দোষ, ঘরের মধ্যে ঘুমাইয়াছিল, তাহাকে থানায় লইয়া গিয়া কি ফল, ইত্যাদি। হাজারির প্রাণ উড়িয়া গেল থানায় ধরিয়া লইয়া যাইবে শুনিয়া। এ কি বিপদে ভগবান তাহাকে ফেলিলেন। থানা পুলিশ বড় ভয়ানক ব্যাপার। মোকদ্দমা হইলে উকিল দিবার ক্ষমতা হইবে না তাহার। বিনা কৈফিয়তে জেল খাটিতে হইবে। কত বছর তাই বা কে জানে। না খাইয়া স্ত্রী পুত্র মারা যাইবে। জেল খাটা আসামিকে ইহার পর চাকরি বা কে দিবে? কিন্তু তার চেয়েও ভয়ানক ব্যাপার, যদি ইহারা কুসুমকে ইহার মধ্যে জড়াইবেই বোধ হয়। হয়তো কুসুমের বাড়ি খানা তল্লাশ করিতে চাহিবে। নিরপরাধ কুসুম, লজ্জায় ঘৃণায় তাহা হইলে সে হয়তো গলায় দড়ি দিবে। আরও কত কি কথা লোকে রটাইবে এই সূত্র ধরিয়া। তাহাদের গ্রামে এ কথা গেলে তো তাহার নিজেরও আরও মুখ দেখাইবার উপায় থাকিবে না। কখনো সে একটা বিড়ি দেশলাই কাহারও চুরি করে নাই, জীবনে সে করিবে হোটেলের বাসন চুরি? নিজের মুখের জিনিস নিজেকে বঞ্চিত করিয়া সে কুসুমকে মাঝে মাঝে দিয়ে আসে বটে। চুরির জিনিস নয় সেসব। সে খাইতো, না হয় কুসুম খায়। থানায় গিয়া প্রায় ঘণ্টা 2 হাজারি ও মতি বসিয়া রহিল। হাজারি শুনিল বেচু চক্রবর্তী ও পদ্মঝি দুজনেই বলিয়াছে উহাদের উপরেই তাহাদের সন্দেহ হয়, সুতরাং পুলিশ তো তাহাদের ধরিবেই। থানার বড় দারোগা থানায় ছিলেন না। বেলা 1টার সময় তিনি আসিয়া চুরির সব বিবরণ শুনিয়া হাজারি ও মতিকে তাহার সামনে হাজির করিতে বলিলেন। হাজারি হাত জোর করিয়া দারোগাবাবুর সামনে দাঁড়াইল। দারোগাবাবু জিজ্ঞেস করিলেন, হোটেলে কতদিন কাজ করছ? আজ্ঞে বাবু, 6 বছর। বাসন চুরি করে কোথায় রেখে দিয়েছ? দোহাই বাবু, আমার বয়স 46-47 হলো। কখনো জীবনে একটা বিড়ি কারো চুরি করিনি। দারোগাবাবু ধমক দিয়ে বলিলেন, ওসব বাজে কথা রাখো। তুমি আর ওই চাকর বেটা দুজনে মিলে যোগ সাজসে চুরি করেছ, স্বীকার করো। বাবু, আমি এর কোনো বার্তা জানি নে। আমি সে রাত্রিরে হোটেলেই ছিলাম না। কোথায় ছিলে? স্টেশনের প্ল্যাটফর্মে শুয়েছিলাম সারা রাত। কেন?
বাবু, আমি খাওয়া দাওয়া করে চুনির ঘাটে বেড়াতে যাই রোজ। বড্ড গরম ছিল বলে সেখানে একটু বেশি রাত পর্যন্ত ছিলাম। ফিরে এসে দেখি দরজা বন্ধ, তাই স্টেশনে। এ সময় নেপাল বাবু ইংরেজিতে বড় দারোগাকে কি বলিলেন। বড় দারোগা ঘাড় নাড়িয়া বলিলেন, আচ্ছা, তুমি কুসুম বলে কোনো মেয়ে মানুষের বাড়ি যাতায়াত করো? বাবু, কুসুম আমার গায়ের মেয়ে, গরিব বিধবা। তাকে আমি মেয়ের মতো দেখি, সেও আমাকে বাবা বলে ডাকে, বাবার মতো ভক্তি ছেদ্দা করে। যদি সেখানে গিয়ে থাকি তাহলে তাদের দোষের কথা কি আছে বাবু, আপনিই বিবেচনা করে দেখুন। এ কথা লাগিয়েছে আমাদের হোটেলের পদ্মছি। সে আমাদের নামে নানা রকম বিচ্ছিরি কথা রটিয়েছে। আপনি হাকিম দেবতা, আর মাথার ওপর চন্দ্র সূর্যি রয়েছেন। আমার 50 বছর বয়স হতে গেল, আমার সেদিকে কোনো মতি বুদ্ধি যায়নি বাবু। আমি তাকে মেয়ের মতো দেখি, তাকে এর মধ্যে জড়াবেন না। সে গেরস্থর বউ, মরে যাবে ঘেন্নায়। বড় দারোগা অত্যন্ত বুদ্ধিমান ও অভিজ্ঞ লোক। হাজারির চোখ মুখের ভাব দেখিয়া তাহার মনে হইল লোকটা মিথ্যা বলিতেছে না। বড় দারোগা মতি চাকরকে অনেকক্ষণ ধরিয়া জেরা করিলেন। তাহার কাছেও বিশেষ কোনো সদুত্তর পাওয়া গেল না। তাহার সেই এক কথা, ঘরের মধ্যে অঘরে ঘুমাইতেছিল, সে কিছুই জানে না। বড় দারোগা বলিলেন, দুজনকেই হাজতে পুরে রেখে দাও, এমনি এদের কাছে কথা বেরোবে না, কড়া না হলে চলবে না এদের কাছে। হাজারি জানে এই কড়া হওয়ার অর্থ কি। অনেক দুঃখ হয়তো সহ্য করিতে হইবে আজ, সব সহ্য করিতে সে প্রস্তুত আছে, যদি কুসুমের নাম ইহারা আর না তোলে। বেলা 2টার সময় একজন কনস্টেবল আসিয়া কিছু মুড়ি ও ছোলা ভাজা দিয়া গেল। সকাল হইতে হাজারি কিছুই খায় নাই, সেগুলি সে গোগ্রাসে খাইয়া ফেলিল। বেলা 4টার সময় রতন ঠাকুর হোটেল হইতে হাজারির জন্য ভাত আনিল। বলিল, আলাদা করে বেড়ে রেখেছিলাম, লুকিয়ে নিয়ে এলাম হাজারিদা, কেউ জানে না যে তোমার জন্য ভাত আনছি। বড় দারোগার নিকট হইতে অনুমতি লইয়া রতন ঠাকুর হাজতের মধ্যে ভাত লইয়া আসিয়াছিল, কিন্তু মতির ভাত আনিবার কথা তাহার মনে ছিল না। হাজারি বলিল, ওই ভাত দুজনে ভাগ করে খাবো এখন। রতন বলিল, হোটেলে মহাকাণ্ড বেঁধে গিয়েছে, একটা ঠিকে ঠাকুর আনা হয়েছিল, সে কাজের বহর দেখে এবেলায় পালিয়েছে। খদ্দের অনেক ফিরে গিয়েছে। পদ্ম বলছে তুমি আর মতি দুজনে মিলে এই চুরি করেছ। কুসুমের বাড়ি খানা তল্লাশ না করিয়ে পদ্ম ছাড়বে না বলছে, সেখানে বাসন চুরি করে তুমি রেখে এসেছ। কর্তারও তাই মত। তুমি ভেবো না হাজারিদা, মোকদ্দমা বাঁধে যদি আমি উকিল দেব তোমার হয়ে, টাকা যা লাগে আমি দেব। তুমি এই কাজ করনি আমি তা জানি, আর কেউ না জানুক, আমি জানি তুমি এ ধরনের লোক না। হাজারি রতনের হাত ধরিয়া বলিল, ভাই, আর যা হোক কুসুমের বাড়ি যেন খানা তল্লাশ না হয়, এটা তোমাকে করতে হবে। কোনো উকিলের সঙ্গে না হয় কথা বলো, আমার 2 মাসের মাইনে পাওনা আছে, আমি না হয় তোমাকে দেব। রতন হাসিয়া বলিল, তোমায় সে মাইনে আবার দেবে ভেবেছ কর্তাবাবু? তা নয়, সে তুমি দাও আর নাই দাও, আমি উকিল দেব, তুমি ভেবো না। কত পয়সা রোজগার করলাম জীবনে হাজারিদা, 1 পয়সা তো দাঁড়ালো না, সৎ কাজে 2 পয়সা খরচ হোক। হাজারি বলিল, মতিকে তাহলে ভাত দিয়ে এসো, সে অন্য ঘরে কোথায় আছে। রতন বলিল, মতিকে আমার সন্দেহ হয়, না বোধ হয়, ও যদি চুরি করবে তো অমন নিশ্চিন্তি হয়ে ঘুমাতে পারে নাক ডাকিয়ে, আর ও সেরকম লোক নয়। রতন ভাতের থালা লইয়া চলিয়া গেল। আরও 5-6 দিন হাজারি ও মতি হাজতে আটক থাকিল। পুলিশ বহু চেষ্টা করিয়াও ইহাদের বিরুদ্ধে কোনো প্রমাণ সংগ্রহ করিতে পারিল না, সুতরাং চুরির চার্জশিট দেওয়া সম্ভব হইল না। 6 দিনের দিন দুজনেই খালাস পাইল। মতি বলিল, হাজারিদা, এখন কোথায় যাওয়া যায়? হোটেলে কি আমাদের আর নেবে? হাজারি জানে হোটেলে তাহাতে চাকরি গিয়েছে, কিন্তু সেখানে 2 মাসের মাহিনা বাকি। বেচুচক্রদের কাছে গিয়া মাহিনা চাহিয়া লইতে হইবে। বেলা 3টা, এখন হোটেলে গেলে কর্তামশাই থাকিবেন না, সুতরাং হাজারি সন্ধ্যার পরে হোটেলে যাইবে ঠিক করিল। কতদিন চূর্ণির ধারে যায় নাই, রাধাবল্লভ তলায় গিয়া ঠাকুরকে প্রণাম করিয়া সে আপন মনে চূর্ণির ধারে গিয়া বসিল। কিছুক্ষণ নদীর ধারে বসিয়া হাজারির মনে পড়িল সে এত বেলা পর্যন্ত কিচ্ছু খায় নাই। রতন হাজতে রোজ ভাত দিয়া যাইত, আজ 2 দিন সে আর আসে নাই। কেন আসে নাই কে জানে, হয়তো পদ্ম জানিতে পারিয়া বারণ করিয়া দিয়াছে, কিংবা হয়তো তাহাদের ভাত আনিয়া দেওয়ার অপরাধে তাহারও চাকরি গিয়াছে। একটা পয়সা নেই হাতে যে কিছু কিনিয়া খায়। হাজতের ভাত হাজারি একদিনও খায় নাই। আজও একজন কনস্টেবল ভাত আনিয়াছিল, সে বলিয়াছিল, তেওয়ারিজি, আমায় 2টি মুড়ি বরং এনে দিতে পারো, আমার জ্বর হয়েছে, ভাত খাবো না।
বেলা 12টার সময় সামান্য দুটি মুড়ি খাইয়াছিল, আর কিছু পেটে যায় নাই সারাদিন। সন্ধ্যার পরে হোটেলে গিয়া দুটি ভাত খাইবে এখন, সেই ভালো। হাজারের সন্দেহ হয় বাসনার কেহ চুরি করে নাই, পদ্মঝির নিজেরই কাজ। কদিন হাজতে বসিয়া বসিয়া ভাবিয়া তাহার মনে হইয়াছে পদ্ম অন্য কোনো লোকের যোগসাজশে এই কাজ করিয়াছে। ও অতি ভয়ানক চরিত্রের মেয়ে মানুষ, সব পারে।